অনেক ভালো আছো। তো আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? আজকে আমরা পড়বো হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা নিয়ে। তার আগে সবাই দ্রুত ক্লাসে চলে আসো এবং সত্যি কথা বলতে ক্লাসের শুরুতে মাথায় বাড়ি মারতে হয় তোমাদের। এভরিওয়ান মেনশন দিয়ে আমি তোমাদের একটু জানিয়ে দিই যে ক্লাসটা শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, সবাই সবার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও যে আজকের ব্রায়োফাইটা টেরিডোফাইটা ক্লাসটা শুরু হয়ে গেছে। ওকে, এভরিওয়ান মেনশন দেওয়া হয়েছে? দিয়ে দিছো? আচ্ছা, ওকে। ওকে, সান্ডা সান্ডামণি না, আশা করি সান্ডা তো হতে পারে না, ছন্দমণি খুব সম্ভবত। আচ্ছা, যাই হোক, ছন্দমণি আজকে জিকে ক্লাস হওয়ার কথা ছিল, বাট আসলে জাদিদ ভাইয়ের একটা প্রবলেমের জন্য, আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন আসলে সত্যি কথা বলতে, যার জন্য এই ক্লাসটা 8 তারিখে নেওয়া হয়েছে এবং আজকে ব্রায়োফাইটা টেরিডোফাইটার ক্লাস, এই ক্লাসটা হওয়ার কথা ছিল 7 তারিখে। ঠিক আছে, সো তোমাদের তো আশা করি ব্যাপারটা জানাই দেওয়া হয়েছে। সো সারপ্রাইজ হিসেবে চলে আসছে সাদি ভাইয়া। ব্রায়োফাইটা টেরিডোফাইটার ক্লাস আমরা আজকে পড়বো এবং আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখবো যে ব্রায়োফাইটা টেরিডোফাইটার কোন চিপা চাপা থেকে কি কি প্রশ্ন আসতে পারে। সত্যি কথা বলতে ছোট একটা চ্যাপ্টার, মনে হতে পারে যে এই চ্যাপ্টারটায় ভাই পড়ার বা কি আছে, কিন্তু যখন আসলে ভাইয়া চ্যাপ্টারটা পড়ানো শুরু করবে, যখন চ্যাপ্টারটা পড়ানো শেষ করব, তখন তোমরা বুঝতে পারবা এবং কত কিছু যে আসলে পড়ার বাকি আছে তোমাদের। একটা চ্যাপ্টার যখন ভালো মতো পড়তে হয়, কিছু ক্রাইটেরিয়া, কিছু বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হয়। সেই ব্যাপার সম্পর্কে আমরা আজকে ভালো মতো আলোচনা করব। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবার কি অবস্থা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, আশা করি সবাই চলে আসছো। আরেকটা জিনিস আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। এই জিনিসটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও তোমরা। ওকে, এই জিনিসটা আমাকে কাইন্ডলি তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, এই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানাও। একটু কিবোর্ড ওই মাউসটা এখানে দিও, ইউটিউব স্ট্রিমিংটা দেখতে হবে। জি ভাই, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই অলরেডি। ইউটিউবে আমি দেখতেছি, সো ইউটিউবে তোমরা কমেন্ট করতে পারো। আমাদের কি বলে লাইভ ক্লাস কিন্তু স্ট্রিমিং হচ্ছে ওয়েবসাইটেও, সেখানেও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি কিন্তু সেটাও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো বিসমিল্লাহির রহমানির রাহিম। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু করবা, পড়ার শুরুতেও বিসমিল্লাহির রহমানির রাহিম, সৃষ্টিকর্তার নামে আল্লাহর নামে শুরু করবা, তাহলে দেখবা সব কাজে একটা বরকত আসতেছে। বুঝছো, বরকত অনেক বড় একটা জিনিস, আসলে দরকার আছে। আচ্ছা, এখন আসো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই চ্যাপ্টারে আমরা মোট দুইটা উদ্ভিদ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের ব্রায়োফাইটা আর একটা হচ্ছে আমাদের টেরিডোফাইটা। ঠিক আছে, সো একটা হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ আর একটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। তো আমাদের চ্যাপ্টারের শুরুতেই কিন্তু দুইটা এরকম ছবি দিয়ে দিছে, তোমরা জানো। এই যে ছবিটা আছে, তোমরা আমাকে বলো যে প্রথম যে ছবিটা আছে, এই প্রথম ছবিটা কি ব্রায়োফাইটা নাকি টেরিডোফাইটা? একটা কথা জানাই রাখি যে সাদি ভাইয়ের ক্লাসে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে, কারণ ভাইয়া প্রচুর পরিমাণে প্রশ্ন করবে। তো এই 1 নাম্বার চিত্রটা, এটা কি ব্রায়োফাইটা নাকি টেরিডোফাইটা? যদি ব্রায়োফাইটা হয় বি লিখবা, টেরিডোফাইটা হইলে টি লিখবা। ঠিক আছে, ওকে, দ্রুত আমাকে একটু জানাও যে প্রথম যে চিত্রটা আছে এটা কি ব্রায়োফাইটার ছবি নাকি টেরিডোফাইটার ছবি। এই জিনিসটা আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, ইয়েস, ভেরি গুড। প্রথমটা হচ্ছে আমাদের ব্রায়োফাইটার ছবি। এই ব্রায়োফাইটার মধ্যে আমরা দেখতেছি যে দ্যাগ্র শাখা বিশিষ্ট, অর্থাৎ এরকম দুইটা শাখায় বিভক্ত আমাদের এরকম থ্যালাস দেখা যাচ্ছে। আমরা এটা বিস্তারিত নিয়ে আলোচনা করব যে কেন এটাকে থ্যালাস বলা হয়, কেন ব্রায়োফাইটা হচ্ছে থ্যালয়েড টাইপের উদ্ভিদ, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের একটা টেরিস জাতীয় উদ্ভিদ বা টেরিডোফাইটার উদ্ভিদ। তো সবকিছুর শুরুতে আমি তোমাদের সাথে একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই যে বিগত বছরের মেডিকেল কিংবা ডেন্টাল এডমিশন টেস্টে আমাদের এই টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসছে একটু দেখি আমরা। যেমন প্রথমে বলা হয়েছে যে টেরিস বিষয়ে নিচের কোনটা সঠিক। কি বলছে হচ্ছে টেরিস বিষয়ে নিচের কোনটা সঠিক, টেরিস বিষয়ে নিচের কোনটা সঠিক।
আচ্ছা, তো টেরিস বিষয়ে নিচের কোনটা সঠিক? তার মানে এই প্রশ্নটা আসছে কোত্থেকে? টেরিডোফাইটার ক্যারেক্টারিস্টিক বা টেরিডোফাইটার বৈশিষ্ট্য থেকে। ওকে, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়ার সময় প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমরা বুঝে বুঝে পড়বো। টেরিডোফাইটার ক্ষেত্রেও একদম সেম কথা, বৈশিষ্ট্য থেকে আমাদের প্রশ্ন আসবেই। মশের স্ত্রী জননাঙ্গের নাম কি? তোমরা জানো যে মশের স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে আমাদের কি? আর্কিগোনিয়াম, আমরা পরবর্তীতে পড়বো। আর পুং জননাঙ্গ হলো হচ্ছে অ্যান্থেরেডিয়াম। খেয়াল করলে দেখবা এটাও বৈশিষ্ট্য থেকে একটা প্রশ্ন। প্রোটোনেমা নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? প্রোটোনেমা পাওয়া যায় হচ্ছে ব্রায়োফাইটাতে। প্রোটোনেমা জিনিসটা কি আমরা দেখবো পরে, বাট এই প্রশ্নটাও আসছে কিন্তু আমাদের বৈশিষ্ট্য থেকেই আসছে। টেরিসের প্রত্যেকটা পত্রখণ্ডকে কি বলা হয়? প্রত্যেকটা পত্রখণ্ডকে বলা হয়ে থাকে পিনা। এইটা টেরিডোফাইটার একটা বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার নিষেকের জন্য কোন ধরনের মাধ্যম প্রয়োজন? জলীয় মাধ্যম প্রয়োজন। আমরা দেখব যে ব্রায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ, কারণ ব্রায়োফাইটা কিন্তু তার যৌন প্রজননের জন্য তার জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, এই জন্য এটাকে বলা হয় উভচর উদ্ভিদ। আর অর্ধবায়বীয় উদ্ভিদ বলা হয়ে থাকে টেরিসকে। সবগুলো ব্যাপার নিয়ে আলোচনা হবে। আমি তোমাদের একটা জিনিস এখানে এমফাসাইজ করব যে বৈশিষ্ট্য থেকে তুলনামূলকভাবে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে বিভিন্ন এডমিশন টেস্টে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা ভাইয়া, সিকিউ এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট? অবশ্যই অবশ্যই বলবো যে এই চ্যাপ্টারটা সিকিউ থেকে কোন কোন বিষয় ইম্পর্টেন্ট আমি লিখে দিব। সিকিউর প্রশ্নগুলা আমি ধীরে ধীরে চ্যাপ্টারটা শেষ করি, যখন যে প্রশ্ন আসবে আমি বলে দিব, ক্লাসের শেষে আমি লিখে দিব যে সিকিউ এর জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়বা। ওকে, প্রয়োগের জন্য, উচ্চতর দক্ষতার জন্য, সৃজনশীলের জন্য, অনুধাবনের জন্য বলে দিব আমি, নো প্রবলেম। তাহলে আমরা মোটামুটি বিগত বছরের প্রশ্নগুলো দেখে একটু আইডিয়া নিলাম যে কি কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তাহলে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই চ্যাপ্টারটা যখন আমি শুরু করব, প্রথমে আমাদের একটা আলোচনা আসে যে উদ্ভিদ দুই ধরনের হয়। উদ্ভিদ কয় ধরনের হয়? উদ্ভিদ হয়ে থাকে হচ্ছে দুই ধরনের। এক ধরনের উদ্ভিদকে বলা হয়ে থাকে সপুষ্পক উদ্ভিদ। কি উদ্ভিদ বলা হয়? এক ধরনের উদ্ভিদকে বলা হয়ে থাকে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ। এক ধরনের উদ্ভিদকে কি বলা হবে? বলা হবে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যাদের হচ্ছে ফুল হয়। আর যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে বলা হয়ে থাকে অপুষ্পক উদ্ভিদ। এখন এই অপুষ্পককে আমরা ইংরেজিতে আদর করে ডাকি হচ্ছে ক্রিপ্টোগ্যামাস। কি বলে থাকি আমরা? আমরা বলবো হচ্ছে ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে, কি বলে থাকি আমরা? আমরা বলে থাকি হচ্ছে ক্রিপ্টোগ্যামাস। তাহলে অপুষ্পক মানেই হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, আর সপুষ্পক মানে হচ্ছে ফেনেরোগ্যামাস। ফেনেরোগ্যামাস, এই আইডিয়াটা ফার্স্টে আমাদের নিতে হবে যে সপুষ্পক উদ্ভিদ মানে কি? ফেনেরোগ্যামাস। ঠিক আছে, আমরা তো ফুলের মানে ফ্যান অফ ফুল, তাই না? তো ফুলের ফ্যান, তার মানে হচ্ছে ফেনেরোগ্যামাস। এভাবে মনে রাখবা, সপুষ্পক মানে হচ্ছে ফেনেরোগ্যামাস আর অপুষ্পক মানে হচ্ছে ক্রিপ্টোগ্যামাস। তো আজকে আমাদের আলোচিত যে দুইটা উদ্ভিদ, একটা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই দুইটাই কিন্তু ক্রিপ্টোগ্যামাসের মধ্যে। ব্রায়োফাইটাও একটা ক্রিপ্টোগ্যামাস, টেরিডোফাইটা হচ্ছে একটা ক্রিপ্টোগ্যামাস বা অপুষ্পক উদ্ভিদ। ক্লিয়ার জিনিসটা? ওকে। আর অন্যদিকে আমাদের আবৃতবীজী উদ্ভিদ, এটা কি উদ্ভিদ? এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ কি উদ্ভিদ? সপুষ্পক উদ্ভিদ। এই জিনিসগুলো আমাদের ফার্স্টে আমরা একটু দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আসো এখন যে জিনিসটা বলবো আমরা, এই যে আমাদের ক্রিপ্টোগ্যামাস, এই ক্রিপ্টোগ্যামাসের মধ্যে দুইটা ভাগ আমরা করি। একটাকে আমরা বলে থাকি লোয়ার ক্রিপ্টোগ্যামাস, আর একটাকে বলে থাকি আমরা হায়ার ক্রিপ্টোগ্যামাস। লোয়ার ক্রিপ্টোগ্যামাস মানে কি? যেগুলো আসলে কম উন্নত, এগুলো হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামাস। আর যেগুলো বেশি উন্নত সেগুলো হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামাস, মানে উঁচুর দিকে। তাহলে লোয়ার ক্রিপ্টোগ্যামাস দুইটা, একটা শৈবাল এবং একটা হচ্ছে ছত্রাক। আর হায়ার ক্রিপ্টোগ্যামাস হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তো তোমাদের যখন বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে, তোমরা জানো যে প্রথমে আমরা শৈবাল ছত্রাক নিয়ে বইয়ের মধ্যে আলোচনা আছে, এরপরে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এরপরে নগ্নবীজী, আবৃতবীজী। সো প্রথমে লোয়ার ক্রিপ্টোগ্যামাস কোনটা কোনটা গেল? শৈবাল গেল, ছত্রাক গেল। হায়ার ক্রিপ্টোগ্যামাস আসলো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর শেষের দিকে আমাদের কোনটা? ফেনোরোগ্যামাস, অর্থাৎ নগ্নবীজী আর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ আছে। ওকে, এবার দেখো এখানে একটা কথা বলছে যে অপেক্ষাকৃত কম উন্নত থ্যালোফাইট। এখন থ্যালোফাইট বলতে আমরা কি বুঝি খেয়াল করো। থ্যালোফাইট অথবা থ্যালাস, ধরো তোমার বাসার পাশে একটা গাছ আছে, গাছটা দেখতে অনেকটা এইরকম, তাই না? গাছটা অনেকটা কিরকম? এরকম। তুমি জানো যে এই অংশগুলো আমরা বলে থাকি মূল। এটা হচ্ছে গাছের মূল। মূল মাটির নিচে থাকে, মাটির উপরে থাকে হচ্ছে কাণ্ড, আর এই কাণ্ড থেকে এরকম কি বের হয়? পাতা বের হয়, রাইট? এটা হচ্ছে তোমার বাসার পাশের একটা গাছ।
আচ্ছা, তাহলে দেখো তোমার বাসার পাশে তুমি যে গাছটা দেখতে পাইলা সেই গাছের কিন্তু মূল কাণ্ড পাতায় তুমি ভাগ করতে পারো, কিন্তু যেসব উদ্ভিদকে আমরা এরকম মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না সেগুলাকে আমরা বলে থাকি হচ্ছে থ্যালোফাইটা। তাহলে ফাইটা কথার মানেই হচ্ছে উদ্ভিদ, বুঝতে পারছো? আর থ্যালো কথাটা আসছে থ্যালয়েড থেকে। যে উদ্ভিদকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না সেগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের থ্যালোফাইটা, মনে থাকবে। তাহলে কম উন্নত থ্যালোফাইটা হচ্ছে আমাদের শৈবাল এবং হচ্ছে ছত্রাক, এগুলো হচ্ছে কম উন্নত থ্যালোফাইটা। এখন কথা হচ্ছে ব্রায়োফাইটা। এই ব্রায়োফাইটাও কিন্তু এক ধরনের থ্যালয়েড উদ্ভিদ, কারণ ব্রায়োফাইটাকেও আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না, ঠিক আছে? ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদও কিন্তু একটা থ্যালোফাইটা বা থ্যালয়েড টাইপের উদ্ভিদ, কারণ এদেরকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না। ওকে, এখন টেরিডোফাইটাতে যখন আমরা যাব, টেরিডোফাইটায় কিন্তু আমরা মূল কাণ্ড পাতা পাই, অতএব টেরিডোফাইটা এদের মধ্যে একটু উন্নত প্রকৃতির, এই জন্য টেরিডোফাইটাকে আমরা কিন্তু থ্যালোফাইটার মধ্যে বলতে পারি না। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমি তোমাদের কাছে যদি একটু জিজ্ঞাসা করি যে টেরিডোফাইটা কি থ্যালয়েড টাইপের উদ্ভিদ, তোমরা কি বলবা, ট্রু নাকি ফলস? বলো, একদম বেসিক কোয়েশ্চেন, আমাদের টেরিডোফাইটা কি থ্যালয়েড টাইপের উদ্ভিদ কিনা, এটা ট্রু হবে নাকি ফলস হবে? এই জিনিসটা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। ওকে, দ্রুত। আচ্ছা, ইমরান বলছে ভাইয়া 25 ব্যাচের টাইমে সিকিউ অ্যানালাইসিস ক্লাস দিচ্ছিলেন। হ্যাঁ, ওইটার ক্লাসও আমরা ইনশাল্লাহ হচ্ছে আমি শুরু করব। ঠিক আছে, আমি ইনশাল্লাহ শুরু করব। ক্লাসের শর্টের বাইরের যে চ্যাপ্টারগুলো তোমাদের এইচএসসির আগে আগে মানে আগে আগে আমি দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছো? একটা করে প্লে লিস্ট নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ সেটাও আসবে। ওকে, আচ্ছা, ওকে ফাইন। ইয়েস, এটা হচ্ছে ফলস হবে, কারণ টেরিডোফাইটাকে আমরা থ্যালয়েড মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি না, এদের মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। এবার আসো আমাদের ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদের মধ্যে আমাদের কি আছে। তো প্রথম কথা, ব্রায়োফাইটাকে আমরা বলে থাকি উভচর উদ্ভিদ। কারণ কি উভচর বলার কারণ হচ্ছে এদের যৌন প্রজননের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন হয়। কেন জলীয় মাধ্যম দরকার হয়? আমাদের ব্রায়োফাইটার যেই শুক্রাণু থাকে সেই শুক্রাণু কিন্তু পানির মাধ্যমে সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছায়, এই জন্য ব্রায়োফাইটার জলীয় মাধ্যম ছাড়া যৌন প্রজনন সম্ভব না। এই জন্য আমাদের ব্রায়োফাইটাকে বলা হয়ে থাকে উভচর উদ্ভিদ। ক্লিয়ার? ওকে, এবার আসো ব্রায়োফাইটার বৈশিষ্ট্যের মধ্যে আমরা এখানে যাই। বৈশিষ্ট্য পড়ার আগে কিছু সংখ্যা আমাদের একটু মাথায় রাখতে হয়। যেমন বাংলাদেশে কত প্রজাতির ব্রায়োফাইটা পাওয়া যায়? তুমি 250 প্রজাতি মনে রাখো, যে বাংলাদেশে মোট 250 প্রজাতির ব্রায়োফাইটা পাওয়া যায়। 248 মাথায় কেন জানি থাকতে চায় না, বাট 250টা মাথার মধ্যে থাকে। ক্লিয়ার? তাহলে বাংলাদেশে মোট কত প্রজাতির ব্রায়োফাইটা দেখতে পাওয়া যায়? 250 প্রজাতির ব্রায়োফাইটা দেখতে পাওয়া যায়। এখন আসো ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলোর মধ্যে। প্রথম কথা, তুমি জানো যে শৈবাল পড়ছো, ছত্রাক পড়ছো। ছত্রাক তো ছিল বহুকোষী, কিছু এককোষী ছত্রাকও ছিল, কিন্তু সকল ব্রায়োফাইটাই নরমালি বহুকোষী টাইপের হয়ে থাকে, অর্থাৎ এককোষী ব্রায়োফাইটার তেমন একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। তাহলে ব্রায়োফাইটার প্রথম কথা, এরা হচ্ছে বহুকোষী উদ্ভিদ, এরা অপুষ্পক, এদের অবীজী, এদের কোনো ফুল হয় না, এদের কোনো বীজ হয় না, কোনো ফল হয় না, কিচ্ছু হয় না আমাদের ব্রায়োফাইটার। ঠিক আছে, ওকে। 2 নাম্বারটা, এদের দেহ হচ্ছে গ্যামেটোফাইট। এখন আমি তোমাদের বুঝাবো যে গ্যামেটোফাইট আর স্পোরোফাইট এই দুইটার মানে কি, একটু আমরা একটু খেয়াল করি। দুইটা জিনিস, একটা হচ্ছে গ্যামেটোফাইট, আরেকটা হচ্ছে আমাদের স্পোরোফাইট। ঠিক আছে, এই দুইটার মানে কি এখন আমরা একটু দেখবো। প্রথমে খেয়াল করো গ্যামেটোফাইট কথার মানে কি। তো গ্যামেটোফাইট কথাটা আসছে হচ্ছে গ্যামেট থেকে, আর ফাইট মানে হচ্ছে উদ্ভিদের একটা অংশ। তাহলে উদ্ভিদের যেই অংশে আমাদের গ্যামিট তৈরি হয়, উদ্ভিদের যেই অংশে আমাদের গ্যামিট অথবা জনন কোষ তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের গ্যামেটোফাইট। তাহলে গ্যামেটোফাইট কি? গ্যামেটোফাইট হচ্ছে উদ্ভিদের জীবন চক্রের একটা পর্যায়, যেই পর্যায়ে উদ্ভিদের যৌন জনন কোষ তৈরি হয়, অর্থাৎ শুক্রাণু অথবা ডিম্বাণু তৈরি হয়। এটা হচ্ছে গ্যামেটোফাইটের একটা সাধারণ সংজ্ঞা। তো গ্যামেটোফাইটটা কি ধরনের উদ্ভিদ হয়? গ্যামেটোফাইটটা হচ্ছে হ্যাপ্লয়েড টাইপের একটা জীবন চক্র, হ্যাপ্লয়েড টাইপের চক্র হচ্ছে, অথবা হ্যাপ্লয়েড টাইপের পর্যায় হচ্ছে আমাদের গ্যামেটোফাইট। তাহলে হ্যাপ্লয়েড কথাটা তুমি জানো। ওকে, হ্যাপ্লয়েড কথা মানে কি? ধরো একটা কোষের মধ্যে যদি 2 সেট ক্রোমোজোম থাকে তখন এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড। যদি ওই কোষের মধ্যে 1 সেট ক্রোমোজোম থাকে তখন সেটাকে আমরা বলে থাকি হ্যাপ্লয়েড। ওকে, তাহলে গ্যামেটোফাইটার মধ্যে যে কোষগুলা থাকবে সেই কোষগুলাতে আমরা কি পাবো? 1 সেট করে ক্রোমোজোম পাবো, এজন্য এই গ্যামেটোফাইটকে আমরা বলে থাকি হ্যাপ্লয়েড টাইপের উদ্ভিদ। ওকে, এবার আসো যদি আমরা বলি স্পোরোফাইট বলতে আমরা কি বুঝি।
স্পোরোফাইট। স্পোরোফাইট, স্পোরোফাইট বলতে আমরা কি বুঝি? সেম কথা, স্পোরোফাইট কথাটা আসছে হচ্ছে স্পোর থেকে। উদ্ভিদের জীবন চক্রের যেই পর্যায়ে স্পোর তৈরি হয়, স্পোর অথবা রেণু তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের স্পোরোফাইট। এবং সাধারণত দেখা যায় যে স্পোরোফাইটটা কি ধরনের হবে? স্পোরোফাইটের কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড টাইপের হয়। তাহলে দুইটাই কিন্তু একটা উদ্ভিদের পর্যায়। উদ্ভিদের একটা পর্যায় হচ্ছে গ্যামেটোফাইট, যেখানে গ্যামিট তৈরি হয়, আর একটা পর্যায় হচ্ছে স্পোরোফাইট, যেখানে স্পোর বা রেণু তৈরি হয়। ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে স্পোর অথবা রেণু, মনে রাখবা স্পোর অথবা রেণু দিয়ে কোন ধরনের জনন হয়? অযৌন জনন হয়ে থাকে। ওকে, আচ্ছা। আর গ্যামিট দিয়ে কোন ধরনের জনন হয়? গ্যামিট দিয়ে হয়ে থাকে আমাদের যৌন জনন হয়ে থাকে। এখন কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে স্পোরোফাইটটা কি টাইপের হয়। কোন উদ্ভিদের ক্ষেত্রে আমাদের স্পোরোফাইটটা হচ্ছে প্রধান দশা, আর কোনটার ক্ষেত্রে গ্যামেটোফাইটটা হচ্ছে প্রধান দশা। এটার মানে কি? এখন কথা হচ্ছে, তুমি ধরো ফার্নের কথা চিন্তা করো, অথবা একটা বট গাছের কথা চিন্তা করো। তুমি বট গাছের যে গাছটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্পোরোফাইট। তাহলে চোখের সামনে কোনো একটা উদ্ভিদের যেই দশাটা দৃশ্যমান, সেটাই হচ্ছে উদ্ভিদের প্রধান দশা। এটা হচ্ছে এক নাম্বার। অথবা যেই দশাটা দীর্ঘস্থায়ী, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আমাদের প্রধান দশা। তাহলে সাধারণভাবে আমাদের প্রকৃতিতে, আমাদের আশেপাশে আমরা যে উদ্ভিদগুলো দেখি, তাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে স্পোরোফাইটটা হয়ে থাকে প্রধান দশা। কিন্তু ব্রায়োফাইটার মতো যেসব অনুন্নত উদ্ভিদ আছে, তাদের ক্ষেত্রে গ্যামেটোফাইটটা হচ্ছে প্রধান দশা। অর্থাৎ ব্রায়োফাইটার ক্ষেত্রে তুমি চোখের সামনে যে গাছটা দেখবা, যে উদ্ভিদটা দেখবা, সেটা হচ্ছে গ্যামেটোফাইটিক পর্যায়। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আমাকে একটু বলো। এটা একটু মানে একটু ট্রিকি, এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। এটা একটু ট্রিকি যে গ্যামেটোফাইট আর স্পোরোফাইট, এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো কিনা দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে গ্যামেটোফাইট কি আর স্পোরোফাইট কি, এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো কিনা দ্রুত। হ্যাঁ, কে কমেন্ট করছো একটা? নিশিতা নুহাস, ইয়েস, ভেরি গুড। স্পোরোফাইট আর গ্যামেটোফাইট জিনিসটা কি, এই জিনিসটা তোমরা বলছো। ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা এই জিনিসটা আমাকে একটু বলো দ্রুত, কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও। ওকে, কমেন্ট করতে হবে। আচ্ছা, জাহানটি বলছে বেড়াতে আসছে একটা জায়গায়, এজন্য সে বই ছাড়া ক্লাস করতেছে। ভেরি গুড, ভেরি গুড। আশা করি ক্লিয়ার হবে। যে জায়গাটা ক্লিয়ার হবে না, অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই আমাকে জানাও, আমি আবার একটু রিক্যাপ করে দিব, নো প্রবলেম। এবং আমি প্রচুর প্রশ্ন করব, সেই প্রশ্নের থ্রুতে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো তাহলে আমাদের ব্রায়োফাইট আর গ্যামেটোফাইট দশাটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা, কোনো সন্দেহ নাই। এই গ্যামেটোফাইটটা হচ্ছে স্বতন্ত্র, স্বভোজী, এবং এটাই হচ্ছে প্রধান দশা। এই কথাটা আমি লিখে দিলাম যে ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রধান দশা কোনটা? প্রধান দশা হচ্ছে আমাদের গ্যামেটোফাইট। 3 নম্বরে বলা আছে যে এদের দেহটা হবে থ্যালয়েড প্রকৃতির, অর্থাৎ এর দেহকে আমরা মূল, কাণ্ড কিংবা পাতায় কিন্তু ভাগ করতে পারি না। তবে মশ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে নরম কাণ্ড পাতার মতো অংশে চিহ্নিত করা যায়। এটা তেমন আসে না, বাট মনে রাখতে হবে অবশ্যই যে এরা দেহটা থ্যালয়েড প্রকৃতির হয়। 4 নাম্বারটা, তাহলে আমাদের ব্রায়োফাইটার তো মূল নাই, কাণ্ড নাই, পাতা নাই। ঠিক আছে, মূল নাই, কাণ্ড নাই, পাতা। আঞ্জুমান প্রভা বলছে ভাইয়া প্রধান দশাটা আরেকবার। প্রধান দশা বলতে কি বোঝায়? তুমি কোন একটা উদ্ভিদের দিকে তাকাও, ধরো আম, জাম, কাঁঠাল, বট গাছ, তাহলে তুমি চোখের সামনে উদ্ভিদের যেই দশাটা তুমি দেখো, চোখের সামনে যেই উদ্ভিদটাকে তুমি দেখছো, সেটা হচ্ছে এটার প্রধান দশা। ওকে, এই প্রধান দশাটা হচ্ছে স্পোরোফাইট বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, যেটা তুমি চোখের সামনে দেখছো। এবং এই স্পোরোফাইটটা কি? ওই সব উদ্ভিদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী দশা বা প্রধান দশা হিসেবে ভূমিকা পালন করে। কিন্তু ব্রায়োফাইটার মতো অনুন্নত যে উদ্ভিদগুলো আছে, তাদের যে দশাটা তুমি প্রকৃতিতে দেখতে পাও, সেটা হচ্ছে গ্যামেটোফাইট। ক্লিয়ার? খালি চোখে আমরা গ্যামেটোফাইট দশাটাকে দেখি ব্রায়োফাইটার ক্ষেত্রে। ওকে, এবার আসো 4 নাম্বারটা। ব্রায়োফাইটার তো মূল নাই, কাণ্ড নাই, পাতা নাই। এখন কথা হচ্ছে মূল ছাড়া সে পানি, খনিজ লবণ কিভাবে শোষণ করবে? কথা হলো ব্রায়োফাইটার মূলের পরিবর্তে থাকে হচ্ছে কিছু রাইজয়েড। কি থাকে? কিছু থাকে রাইজয়েড, আর কোন কোন প্রজাতিতে থাকে হচ্ছে স্কেল। এখন রাইজয়েডের প্রথম কথা, রাইজয়েড সব সময় এককোষী হয়। ঠিক আছে, বাসার মধ্যে চিল্লায় বলো রাইজয়েড কয় কোষী হয়? রাইজয়েড হচ্ছে এককোষী হয়। আর স্কেল হচ্ছে কয় কোষী? বহুকোষী। আমি তোমাদের একটু যদি ছবিটা দেখাই, তাহলে তোমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারবা। একটু খেয়াল করো, যেমন এই ছবিটা একটু খেয়াল করো। এই ছবিটা, এটা হচ্ছে আমাদের মশের একটা ছবি, এবং এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা কি, যে আমাদের এই যে রাইজয়েডটা আছে,
এই যে আমাদের মশের যে থ্যালাসটা আছে, থ্যালাস মানে কি, মূল কাণ্ড পাতা কিচ্ছুতে ভাগ করতে পারি নাই, ঠিক আছে। এই ছোট ছোট এরকম চুলের মতো কিছু এরকম অংশ বের হয়েছে, এগুলাই হচ্ছে আমাদের এককোষী রাইজোয়েট। আবার কিছু কিছু এরকম থাকে বহুকোষী স্কেল, ঠিক আছে, এগুলো হচ্ছে বহুকোষী স্কেল, বহুকোষী স্কেল। এই স্কেল এবং রাইজোয়েটের মাধ্যমে তারা কিন্তু পানি শোষণ করতে পারে, খনিজ লবণ শোষণ করতে পারে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, এবার আসো, এরপরে 5 নাম্বার পয়েন্টে কি বলছে, যে এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নাই, ঠিক আছে, এদের দেহে কি নাই, এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নাই। ভাস্কুলার টিস্যু বলতে তুমি কি বুঝো? তুমি জানো যে কোন একটা উদ্ভিদের ভাস্কুলার টিস্যু দুই ধরনের, একটাকে আমরা বলতে পারি জাইলেম টিস্যু, আর একটাকে বলতে পারি হচ্ছে ফ্লোয়েম টিস্যু, ঠিক আছে, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম টিস্যুর কাজ কি? জাইলেম টিস্যু হচ্ছে পানি এবং খনিজ লবণটাকে পাতায় পৌঁছে দেয়, পানি খনিজ লবণ বা কাঁচামালটাকে পাতায় পৌঁছে দেয়। আর ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্যটাকে শরীরের অন্যান্য অংশে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে আমাদের দুইটা পরিবহন টিস্যুর কাজ। ওকে, তো ব্রায়োফাইটাতে কোনো পরিবহন টিস্যু থাকে না, কিন্তু টেরিডোফাইটাতে পরিবহন টিস্যু থাকে, মনে থাকে জানো, ঠিক আছে। টেরিডোফাইটাতে কি থাকে? টেরিডোফাইটাতে কিন্তু পরিবহন টিস্যু থাকে। ওকে, এবার আসো আমাদের 6 নাম্বারটা, এদের জননাঙ্গ হচ্ছে বহুকোষী। খেয়াল করো, জননাঙ্গ মানে কি? যেখান থেকে আমাদের জনন কোষ তৈরি হবে সেটাই তো হচ্ছে জননাঙ্গ। আচ্ছা, তো শৈবাল এবং ছত্রাক চ্যাপ্টারটা যখন তোমরা পড়বা সেখানে দেখবা শৈবাল ছত্রাকের জননাঙ্গ এককোষী। কয়টা কথা আমি বলি, শৈবাল ছত্রাকের জননাঙ্গ হচ্ছে এককোষী, নাম্বার 1। শৈবাল ছত্রাকের, ধরো এটা হচ্ছে জননাঙ্গ, তো ব্রায়োফাইটার ক্ষেত্রে জননাঙ্গের চারপাশে এরকম একটা আস্তরণ থাকে, এই আস্তরণটাকে বলা হয় বন্ধা কোষের আস্তরণ। বন্ধা কোষ মানে কি? মানে যেই কোষগুলো থেকে কোনো গ্যামিট বা জনন কোষ তৈরি হবে না, সেটাই হচ্ছে বন্ধা কোষ। তো বন্ধা কোষের আবরণ থাকা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য, বুঝতে পারছো? তো মনে রাখবা, শৈবাল ছত্রাকে কোনো বন্ধা কোষের আবরণীয় থাকে না, ঠিক আছে। বন্ধা কোষ মানে কি? যে কোষ থেকে কোনো গ্যামিট বা জনকোষ তৈরি হইতে পারে না। শৈবাল ছত্রাকে বন্ধা কোষের কোনো আবরণী ছিল না। এখন তুমি মানুষের কথা একটু চিন্তা করো। মানুষের ক্ষেত্রে তোমরা জানো যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যখন জাইগোট হয়, জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হতে থাকবে, মাইটোসিস বিভাজন। সেখান থেকে আমি পাবো হচ্ছে মরুলা, মরুলা থেকে হচ্ছে পাবো ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাটা কি হয়, মায়ের জরায়ুতে বা ইউটেরাসে এসে কি হয়, ইউটেরাসে এসে পড়ে। তারপর সেখান থেকে আস্তে আস্তে আমরা ভ্রূণ পাই। তাহলে মানুষের ক্ষেত্রে একটা উন্নত বৈশিষ্ট্য কি, যে স্ত্রী এই ইউটেরাসের মধ্যেই আমরা বহুকোষী ভ্রূণ পাচ্ছি। শৈবাল ছত্রাকের ক্ষেত্রে জননাঙ্গের ভেতরে, জননাঙ্গের ভেতরে বহুকোষী ভ্রূণ পাওয়া যায় না, বহুকোষী ভ্রূণ পাওয়া যায় না। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে এই তিনটা কিসের বৈশিষ্ট্য? শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য। এদের জননাঙ্গ এককোষী, এদের বন্ধা কোষের আবরণ থাকে না, এবং জননাঙ্গের ভেতরে বহুকোষী ভ্রূণ তৈরি হয় না। এবার তুমি আসো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটায়। ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইটার ক্ষেত্রেই জননাঙ্গ বহুকোষী, এদের বন্ধা কোষের আবরণ থাকবে, এবং এদের কিন্তু কি উৎপন্ন হয়, এদের ভ্রূণ উৎপন্ন হয়। এদের ভ্রূণ হচ্ছে বহুকোষী হয়, এই ভ্রূণটা স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো? এই সেম বৈশিষ্ট্যটা আমরা টেরিডোফাইটাতে গিয়েও পাবো, এই জন্য খুবই ইম্পর্টেন্ট কথা এটা, ঠিক আছে। এটা তোমরা ভুল করবা, যাতে ভুল না করো এই জন্য শৈবাল ছত্রাক ধরে ধরে আমি আলোচনা করলাম। তাহলে এখন তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, যদি বলি যে শৈবালের জননাঙ্গ কয় কোষী, এককোষী না বহুকোষী, এটা একটু আমাকে জানাও, যে শৈবালের জননাঙ্গ কয় কোষী, এককোষী নাকি বহুকোষী, এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ঠিক আছে, এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ভেরি গুড। শৈবালের জননাঙ্গ হচ্ছে এককোষী, ছত্রাকের জননাঙ্গ কয় কোষী, এককোষী, সেম কথা। ব্রায়োফাইটা টেরিডোফাইটার ক্ষেত্রে জননাঙ্গ কয় কোষী হবে, বহুকোষী হবে, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো, যদি আমি বলি যে শৈবালে আমরা স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে বহুকোষী ভ্রূণ পাই না, ট্রু নাকি ফলস? শৈবালে আমরা স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে বহুকোষী ভ্রূণ পাই না, এটা ট্রু হবে নাকি ফলস হবে, এটা আমাকে একটু বলো। আলম সিয়াম নাকি এলএম সিয়াম ইউটিউবে কমেন্ট করছে। ভাই ইউটিউবে কমেন্ট কি দেখতেছেন না? অবশ্যই দেখতেছি, ঠিক আছে, দেখতেছি, তোমরা কমেন্ট করো।
ভাইয়া ক্লিয়ার দেখা যায় না, একজনের শুধুমাত্র হচ্ছে একটা প্রবলেম ইউটিউবে আমি দেখতে পাচ্ছি, ভাইয়া ক্লিয়ার দেখা যায় না। ক্লিয়ার কেন দেখা যাবে না? ক্লিয়ার কি দেখা যাচ্ছে না বলো তো, একটু আমাকে জানাও তো। ওয়েবে লাইভ স্ট্রিমিং এ বলতেছো ক্লিয়ার দেখা যায় না, ক্লিয়ার তো দেখা যাওয়ার কথা, আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। ওকে, পাই না, ইয়েস, এটা কি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সত্য বা ট্রু, ভেরি গুড। কারণ কি, এদের বহুকোষী ভ্রূণটা আমরা স্ত্রী জনকের অভ্যন্তরে পাবো না, এটা ব্রায়োফাইটার বৈশিষ্ট্য বা টেরিডোফাইটার বৈশিষ্ট্য। ভেরি গুড, পারছো। আচ্ছা, এবার তুমি আমাকে বলো লোয়ার ক্রিপ্টোগ্যামাসের এক্সাম্পল দাও, লোয়ার ক্রিপ্টোগ্যামাসের এক্সাম্পল দাও, ঠিক আছে, লোয়ার ক্রিপ্টোগ্যামাসের এক্সাম্পল বলো আমাকে দ্রুত। সবাই তো বলতেছে ক্লিয়ার রে, এই নিহারিকা আর মিথিলিকা এই দুইজন বলতেছে হচ্ছে ক্লিয়ার দেখা যায় না, কারণ কি ক্লিয়ার আছে রে, তোমাদের নেটটা একটু হচ্ছে খুব সম্ভবত ডিস্টার্ব করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা যদি একটু অন অফ করে নাও ওয়াইফাইটা, তাহলে খুব সম্ভবত ভালো দেখা যাবে। ওকে, আচ্ছা, শৈবাল এবং ছত্রাক এই দুইটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামাস, আর হায়ার ক্রিপ্টোগ্যামাস কোনটা আমরা বলছিলাম, ব্রায়োফাইটা আর হচ্ছে টেরিডোফাইটা। ভেরি গুড, সবাই পারছো। ওকে, এবার আসো, এবার আসো, এবার আমাদের বলছে কি, এখানে বলছে যে আমরা জানি ব্রায়োফাইটার ক্ষেত্রে স্ত্রী জননাঙ্গকে আমরা বলে থাকি আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গ বলি অ্যান্থেরেডিয়াম। কথা হচ্ছে আর্কিগোনিয়াম আমরা কোন কোন উদ্ভিদে পেয়ে যাই, বইয়ের মধ্যে নোট করে রাখবা। তোমরা বলো ভাইয়া নোট কই করবো, নোট বইয়ের মধ্যেই করো। ভাইয়া এক্সট্রা যেসব কথাবার্তা বলবে সেগুলো বইয়ের মধ্যে নোট করে রাখো। তো আর্কিগোনিয়াম আমরা পাবো কোথায় কোথায়, নাম্বার 1 আমরা ব্রায়োফাইটাতে পাবো, আমরা টেরিডোফাইটাতেও পাবো আর্কিগোনিয়াম, এবং আমরা নগ্ন বিচিতে গিয়েও আর্কিগোনিয়াম পাবো। সো এই তিনটা উদ্ভিদে আমরা আর্কিগোনিয়াম নামক স্ত্রী জননাঙ্গ পেয়ে থাকি, মনে যেন থাকে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, এই তিনটার মধ্যে আমরা আর্কিগোনিয়াম নামক স্ত্রী জননাঙ্গ পাবো। আর পুং জননাঙ্গকে আমরা বলে থাকি অ্যান্থেরেডিয়াম। তো কথা হচ্ছে আর্কিগোনিয়ামটা কি আকৃতির হয়, ফ্লাস্কের মতো। ফ্লাস্ক বলতে কি বোঝায়, এই হচ্ছে আমাদের ফ্লাস্ক, এটা হচ্ছে আমাদের আর্কিগোনিয়ামের আকৃতি। আর অ্যান্থেরেডিয়ামটা হচ্ছে পুং জননাঙ্গ, এই অ্যান্থোরেডিয়ামের আকৃতি হয়ে থাকে অনেকটা নাশপাতি বা গোলাকার আকৃতির, এই গোল গোল হচ্ছে আমাদের অ্যান্থোরেডিয়াম। ক্লিয়ার জিনিসটা? ওকে, এবার আসো 8 নাম্বার পয়েন্টটা, যে এদের যৌন জননটা হয়ে থাকে গ্যামাস প্রকৃতির। এখন মনে রাখতে হবে গ্যামাস, বললা না তুমি, তাহলে মনে রাখবা যে উন্নত যৌন জনন হচ্ছে গ্যামাস। গ্যামাস কিন্তু হচ্ছে উন্নত যৌন জনন। এখানে কি হয়, এখানে একটা বড় নিশ্চল ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু। তাহলে ডিম্বাণুর কি এখানে ফ্লাজেলা আছে? নাই, এই জন্য ডিম্বাণুটা হচ্ছে নিশ্চল প্রকৃতির হবে। সো বড় নিশ্চল ডিম্বাণুকে নিষিক্ত করবে একটা ছোট সচল শুক্রাণু। শুক্রাণুটা সচল কেন? কারণ এটার হচ্ছে ফ্লাজেলা আছে। সো যখন একটা বড় নিশ্চল ডিম্বাণুকে একটা ছোট সচল শুক্রাণু নিষেক প্রক্রিয়ায় মানে ফার্টিলাইজ করতে পারবে, সেটাকে আমরা বলে থাকি গ্যামাস। এটা উন্নত প্রকৃতির একটা যৌন জনন প্রক্রিয়া, মানুষের ক্ষেত্রেও গ্যামাসই হয়ে থাকে। আচ্ছা, 9 নম্বরে বলছে যে ব্রায়োফাইটার শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। ঠিক এই জায়গায় এসে তুমি একটু লিখে রাখবা যে টেরিডোফাইটার ক্ষেত্রে যে টেরিস আমরা দেখি, সেটা কিন্তু বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়ে থাকে। টেরিডোফাইটার ক্ষেত্রে টেরিস কয় ফ্লাজেলা বিশিষ্ট হয়? বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, এবার আসো, নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, আমরা এটা জানি। 12 নাম্বার বলছে কি, যে যেহেতু আমাদের ব্রায়োফাইটার প্রধান দশা কোনটা, কমেন্ট সেকশনে জানাও এখন। ব্রায়োফাইটার প্রধান দশা কোনটা, গ্যামেটোফাইট নাকি স্পোরোফাইট? যদি গ্যামেটোফাইট হয় জাস্ট জি লিখবা, কমেন্ট করবে একদম সংক্ষেপে, ঠিক আছে? সাদিক ভাইয়ের কাছে কমেন্ট হবে ফাঁকিবাজি কমেন্ট। যেমন ধরো গ্যামেটোফাইট যদি অ্যান্সার হয়, শুধু জি লিখে অ্যান্সার দিবা। ওকে, এই যে লিখছো যে শৈবাল ছত্রাক, তুমি এস আর হচ্ছে ছত্রাকের সিএইচ লিখে আমি বুঝে যেতাম, অথবা এলজি এ অথবা এফ লিখে তুমি ফাঙ্গাস লিখে তুমি কমেন্ট করতা, এফ লিখলে আমি বুঝতাম তুমি ফাঙ্গাসই বুঝাইছো। ওকে, সো ইয়েস, ভেরি গুড, গ্যামেটোফাইট সংক্ষেপে কমেন্ট করবা, তাহলে অনেক অনেক কমেন্ট করতে পারবা। টেরিডোফাইটা, ভেরি গুড। তাহলে আমাদের ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রধান দশা কোনটা? প্রধান দশা হচ্ছে আমাদের গ্যামেটোফাইট দশা। ওকে, এখন ব্রায়োফাইটার যে স্পোরোফাইট যেটা আছে, সেটা গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল। তুমি জানো যে প্রধান দশাটা স্বতন্ত্র হয়, স্বভোজী হয় এবং দৃশ্যমান হয়। এই তিনটা কথা যদি মাথায় রাখতে পারো খুব সহজ হয়। আমি বলবো দৃশ্যমানটা আগে নিয়ে আসতে। প্রধান দশা সবসময় দৃশ্যমান হয়, স্বতন্ত্র হয়, স্বভোজী হয়। ঠিক আছে, তিনটা কথা সবাই একটু কমেন্টে রিপিট করো। প্রধান দশা সবসময় কি হয়? দৃশ্যমান হয়, স্বভোজী হয়, স্বতন্ত্র হয়। এই তিনটা কথা একটু রিপিট করো তোমরা কমেন্টে।
আচ্ছা, এখন 12 নাম্বার, আমাদের স্পোরোফাইটের মধ্যে স্পোর হবে বা রেণু হবে যে স্পোরটা অযৌন প্রজননে হেল্প করবে। কথা হচ্ছে স্পোরগুলা কি একই ধরনের নাকি অন্য ধরনের? হোমোস্পোরাস। হোমো মানে হচ্ছে একই ধরনের, হোমো কথার মানে হচ্ছে একই, অর্থাৎ সবগুলো স্পোর ধরো এরকম সেম আকার আকৃতির এবং বৈশিষ্ট্য বিশিষ্ট, এটাকে বলা হয়ে থাকে হোমোস্পোরাস। উন্নত বৈশিষ্ট্য কোনটা? যেমন টেরিডোফাইটার ক্ষেত্রে কিছু কিছু প্রজাতিতে আমরা দেখতে পারি হেটেরোস্পোরাস, অর্থাৎ কিছু কিছু স্পোর হচ্ছে একটু আকার আকৃতিতে ভিন্ন হয়। হেটেরোস্পোরাস থাকাটাই একটু উন্নত বৈশিষ্ট্য। ওকে, 13 নম্বর, জীবনচক্রে গ্যামেটোফাইটটা হচ্ছে প্রধান, আমরা পড়ছি। 14 নাম্বারটা স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা তৈরি করে। আরে বাপরে, এখন আমরা আসল জিনিসে চলে আসলাম। প্রোটোনেমা জিনিসটা আমরা কই পাইলাম ভাই? একটু তোমাদের দেখাই এখন আমি প্রোটোনেমা জিনিসটা আমি কই পাইছি, দেখাই, দাঁড়াও। এই ছবিটা আমরা একটু খেয়াল করি, খেয়াল করো সুন্দরভাবে। আমি এখানে মশের জীবন চক্র বা ব্রায়োফাইটার জীবন চক্রটা একবারে আমি তোমাদের এখানে একটু বুঝাই দিই, খেয়াল করো। এখানে দেখো আমি তোমাদের একটু দেখাই ফার্স্টে, এটা কি? এটা হচ্ছে আমাদের সেই মশ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই মশ। ওকে, তো এই মশের মধ্যে তুমি জানো যে মশের প্রধান দশা কোনটা? তুমি জানো যে মশের যে প্রধান দশা হচ্ছে আমাদের গ্যামেটোফাইটিক দশা। গ্যামেটোফাইটিক দশা এটা হচ্ছে প্রধান, এই জন্য এটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা। তো এই প্রধান দশা বা দৃশ্যমান দশা থেকে আমরা পাই হচ্ছে আমাদের কি পাই? আমাদের পাবো হচ্ছে শুক্রাণু পাবো আর হচ্ছে ডিম্বাণু পাবো। তুমি জানো যে পুংজননাঙ্গকে আমরা বলে থাকি অ্যান্থেরেডিয়াম, আর স্ত্রী জননাঙ্গকে আমরা বলে থাকি হচ্ছে কি আর্কিগোনিয়াম বলে থাকি। তাহলে আমরা শুক্রাণু পাই, শুক্রাণুর সাথে পরবর্তীতে কি হলো? শুক্রাণুর সাথে পরবর্তীতে আমাদের আর্কিগোনিয়ামের যে ডিম্বাণু আছে, ডিম্বাণু মিলিত হলো। ডিম্বাণু মিলিত হওয়ার পরে আমরা পাই হচ্ছে আমাদের জাইগোট। তাহলে গ্যামেটোফাইটের কথাটা বুঝতে পারছো তো? এই দৃশ্যমান দশা হচ্ছে গ্যামেটোফাইট, সেখান থেকে আমরা গ্যামিট পাই, গ্যামিটের মিলন হয়ে আমরা জাইগোট পাইলাম, জাইগোট থেকে আমরা ভ্রূণ পাইলাম। আচ্ছা, ভ্রূণ পাইলাম, খুব ভালো কথা। এই যে জাইগোট অথবা ভ্রূণ, এই জাইগোট অথবা ভ্রূণ থেকে আমরা কি পাবো জানো? এই জাইগোট অথবা ভ্রূণ থেকে আমরা পাবো হচ্ছে স্পোরোফাইট। জাইগোট অথবা ভ্রূণ পরিণত হয়ে কি তৈরি করে? স্পোরোফাইট তৈরি করে। সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও, জাইগোট অথবা ভ্রূণ, জাইগোট অথবা ভ্রূণ থেকে আমরা কোন দশাটা পাবো? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে জাইগোট অথবা ভ্রূণ থেকে আমরা কোন দশাটা পাবো। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। তাহলে দেখো, এই যে দেখো, আমাদের প্রধান দশা কিন্তু আমাদের ব্রায়োফাইটার প্রধান দশাটা হচ্ছে এতটুকু, অর্থাৎ গ্যামেটোফাইট। এর মাথার উপরে একটু খেয়াল করো, এর মাথার উপরে কি আছে? এর মাথার উপরে দেখো এই যে দশাটা, লম্বা লম্বা এরকম দশা, যেটা এটাই হচ্ছে আমাদের স্পোরোফাইট দশা। এই লম্বা লম্বা দশাটাই হচ্ছে আমাদের স্পোরোফাইট দশা। ক্লিয়ার জিনিসটা? এই কালোটা হচ্ছে স্পোরোফাইট। এই স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর সম্পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল। এই স্পোরোফাইট আমরা কোত্থেকে পাইছি? এই জাইগোট অথবা ভ্রূণ থেকে পাইছি। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের এই যে স্পোরোফাইটটা আছে, এই স্পোরোফাইটের মধ্যে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে আমাদের সিটা, একটা হচ্ছে পদখণ্ড, এরপরে সিটা, আর একটা হচ্ছে ক্যাপসুল। সিটা মানে হচ্ছে মাঝখানের দশাটা, আর ক্যাপসুলটা হচ্ছে মেইন। কারণ স্পোরোফাইটের এই ক্যাপসুলের মধ্যেই আমাদের স্পোর তৈরি হয় বা রেণু তৈরি হয়। বুঝতে পারছো? এই ক্যাপসুলটাই হচ্ছে আমাদের মেইন। ওকে, তাহলে এখন দেখো, এই ক্যাপসুলের মধ্যে যেই স্পোর বা রেণু তৈরি হইলো, সেই রেণুটা কিন্তু এভাবে এরকম ডট ডট আকারে জলীয় মাধ্যমে অথবা বায়ু মাধ্যমে এরকম ছড়াই পড়তেছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের রেণু। এই রেণুটা কোত্থেকে আসলো? ক্যাপসুল থেকে আসলো। এই স্পোরটা আমরা জানি যে অযৌন প্রজননে করতে পারে। সো এই স্পোরের মাধ্যমে কি তৈরি হবে? স্পোরের মাধ্যমে দেখো এই রকম একটা থ্যালাস কাঠামো গঠিত হবে, যেই থ্যালাস কাঠামোর নামটা হচ্ছে প্রোটোনেমা। তাহলে প্রোটোনেমা কি? প্রোটোনেমা হচ্ছে একটা থ্যালাস কাঠামো, কারণ এদের কোনো মূল কাণ্ড পাতা পাওয়া যায় না। কথা হচ্ছে প্রোটোনেমা কে তৈরি করবে? স্পোর তৈরি করে। একটা স্পোর বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে এরকম একটা থ্যালাস কাঠামো গঠন করে থাকে। ক্লিয়ার জিনিসটা? বুঝছো তো জীবনচক্র জিনিসটা কিরকম? ওকে, তাহলে স্পোরোফাইট এটা আসে কোত্থেকে? জাইগোট বা ওস্পোর থেকে। এই জন্য স্পোরোফাইটটা হচ্ছে ডিপ্লয়েড দশা। আর স্পোর তো সবসময় হ্যাপ্লয়েড হয়ে থাকে, স্পোর কিন্তু সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির। সো এই স্পোর থেকে যখন আমরা প্রোটোনেমা পাই, এই প্রোটোনেমা বা থ্যালাসটা এটাও কিন্তু হ্যাপ্লয়েড টাইপের। এটাই কিন্তু পরবর্তীতে এই গ্যামেটোফাইট দশাটা সৃষ্টি করে। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো? ক্রিস্টাল ক্লিয়ার আমাদের হলো কিনা? আমাদের ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। বুঝতে পারলাম কিনা আমাকে একটু বলো।
দ্রুত আমাকে একটু জানাও, যে কমেন্ট সেকশনে জানাও যে বুঝতে পারলাম কিনা আমরা জীবন চক্রটা। ঠিক আছে, আমি এখন প্রশ্ন করব তোমাদের এই জীবন চক্র থেকে, তাহলে আশা করি জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা ভাইয়া মেইন বইতে ছবি নাই, এজন্য ভাইয়া গুগল থেকে ছবিটা নিয়ে তোমাদের পড়াচ্ছে। ঠিক আছে, এখন আমি তোমাদের প্রশ্ন করি। প্রথম কথা, তুমি আমাকে বলো যে আমাদের ব্রায়োফাইটার প্রধান দশা কোনটা? ব্রায়োফাইটার প্রধান দশা কোনটা? দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আমি প্রশ্নের মাধ্যমে রিক্যাপ করতেছি, ওকে, যাতে তোমাদের মাথায় থাকে। তাহলে প্রথম কথা, যে ব্রায়োফাইটার প্রধান দশা কোনটা? ইয়েস, গ্যামেটোফাইট। এই গ্যামেটোফাইট থেকে আমরা কি পাবো? স্পোর পাবো না গ্যামিট পাবো? বলো। আমরা আমাদের এই গ্যামেটোফাইট থেকে স্পোর পাবো নাকি গ্যামিট পাবো? এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও আগে দ্রুত। স্পোর পাবো নাকি গ্যামিট পাবো? ভেরি গুড, আমরা গ্যামেটোফাইট থেকে পাবো গ্যামিট, মানে জনন কোষ, শুক্রাণু পাবো আর হচ্ছে ডিম্বাণু পাবো। আমি জানি যে স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম থেকে আসবে ডিম্বাণু, আর পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম থেকে আসবে হচ্ছে শুক্রাণু। খুব ভালো কথা। তাহলে তাদের নিষেক হলো, নিষেক হওয়ার পরে আমরা পাই হচ্ছে জাইগোট বা ওস্পোর। এই জাইগোট থেকে আমরা ভ্রূণ পাই। তুমি আমাকে বলবা যে এই জাইগোট অথবা ভ্রূণ থেকে আমরা কি পাই? এই জাইগোট অথবা ভ্রূণটা কোন দশার জন্ম দেয়? এখন এটা কমেন্ট সেকশনে জানাও। জাইগোট অথবা ভ্রূণ কোন দশার জন্ম দেয়, এটা এখন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, এই জাইগোট অথবা ভ্রূণ থেকে আমরা কোন দশাটা পাই, এটা আমাকে এখন একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ইয়েস, ভেরি গুড, স্পোরোফাইট পাই। এই জাইগোট অথবা ভ্রূণ থেকে আমরা পাই স্পোরোফাইট। দেখো, এই গ্যামেটোফাইটের উপরে এই যে স্পোরোফাইট দশাটা আছে, এই স্পোরোফাইট দশাটা সম্পূর্ণ বা আংশিকভাবে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। এখানে কালো অংশটা স্পোরোফাইট, এই সবুজ মানে এই লাল সার্কেল দেওয়া অংশটা হচ্ছে গ্যামেটোফাইট। ক্লিয়ার? আচ্ছা, এই স্পোরোফাইটের কয়েকটা অংশ থাকে, একটা হচ্ছে পদখণ্ড, তারপরে সিটা, আর হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলের মধ্যেই থাকে আসলে স্পোর। স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড টাইপের। তো এই স্পোরটা যখন অঙ্কুরিত হয়, স্পোর থেকে আমরা এখন কি পাবো? কমেন্টে জানাও। স্পোর থেকে আমরা কি পাবো? যখন এই স্পোরটা অঙ্কুরিত হবে, মাইটোসিস বিভাজন হবে, তখন সেখান থেকে আমরা কি পাবো সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, আমরা পাবো হচ্ছে থ্যালাস বা প্রোটোনেমা। ঠিক আছে, এই প্রোটোনেমাটাই আসলে পরবর্তীতে এই গ্যামেটোফাইট দশাটার জন্ম দেয়। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এজন্য বলা হয় যে গ্যামেটোফাইটের মানে প্রথম কোষ কোনটা? স্পোর। আর স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা? জাইগোট বা ওস্পোর। ক্লিয়ার জিনিসটা? বুঝছো? না বোঝা জিনিস যখন তুমি বুঝবা তখন দেখবো অনেক ভালো লাগতেছে। বুঝছো? এই ভালো লাগার ব্যাপারগুলা কি ভাইয়া? গ্যামেটোফাইটা কি একটা গাছ? গ্যামেটোফাইটা হচ্ছে উদ্ভিদের একটা পর্যায়, এবং ব্রায়োফাইটার ক্ষেত্রে তুমি বাইরে থেকে যে উদ্ভিদকে দেখো সেটা আসলে গ্যামেটোফাইট দশা। ক্লিয়ার জিনিসটা? তুমি যখন বাইরে থেকে একটা আম গাছকে দেখো, তখন তুমি আম গাছের স্পোরোফাইট দশাটা দেখো। ক্লিয়ার? কারণ এটা প্রধান দশা, এই জন্য। ক্লিয়ার? এখনো যদি ক্লিয়ার না হয়, তোমরা কাইন্ডলি একটু রিওয়াইন্ড করে নাও। ঠিক আছে, কাইন্ডলি একটু রিওয়াইন্ড করে নাও। এখন ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা সবার আমাকে কমেন্ট সেকশনে জানাও। ক্রিস্টাল ক্লিয়ার এখন হলো কিনা? যারা একটু পরে জয়েন করছো তাদের একটু বুঝতে সমস্যা হইতে পারে আসলে, বুঝছো? সো আমি বলবো তোমরা কাইন্ডলি একটু রিওয়াইন্ড করে একদম শুরু থেকে দেখাটা শুরু করো, কারণ শুরু থেকে সব জিনিস আবার রিক্যাপ করা একটু কঠিন। আমি আবার জিনিসটা রিক্যাপ করছি। ঠিক আছে, এখন ক্রিস্টাল ক্লিয়ার হলো কি আমাকে একটু বলো। ভাইয়া স্কেল কি অনুপ্রস্থ ভাবে বৃদ্ধি পায়? আচ্ছা, স্কেল বৃদ্ধি কিভাবে পায়? স্কেলটা অনুপ্রস্থ ভাবে বৃদ্ধি পায়, বেশিরভাগ ক্ষেত্রে অনুদৈর্ঘ্য ভাবে বৃদ্ধি পেতে পারে। মেইন কথা, স্কেলটা হচ্ছে বহুকোষী, এটা মূলের কাজ করে থাকে। ঠিক আছে, এখন এটার বৃদ্ধি যে কোনো দিকে হতে পারে, বইয়ের মধ্যে আসলে এরকম ডেফিনিটলি বলা নাই যে এটা কোন দিকে বৃদ্ধি পায়, বাট এটা বহুকোষী মূলের মতো কাজ করে, এটাই মনে রাখি আমরা। ভাইয়া স্পোর কি টুয়াইসেন হবে নাকি হ্যাপ্লয়েড? স্পোর সবসময় হ্যাপ্লয়েড হয়। স্পোরটা অল টাইম হ্যাপ্লয়েড প্রকৃতির। তুমি যখনই যেখানেই তুমি স্পোর পড়বা, স্পোর মানেই হচ্ছে হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড স্পোর থেকে তুমি এজন্য হ্যাপ্লয়েড প্রোটোনেমা পাও। ক্লিয়ার জিনিসটা? বুঝছো? এই ইমরান হোসেন এরা আবার কনফিডেন্টলি বলছে ভাই স্পোর অলওয়েজ টুয়াইসেন। আরে কি বলবো, এত কনফিডেন্টলি তোরা কেমনে আনসার দেশ? হ্যাঁ, স্পোর অল টাইম কি হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। যেসব পাপিরা তোরা বলছিস যে স্পোর ডিপ্লয়েড হয়, তারা কাইন্ডলি কমেন্টটা ডিলিট করে আবার নতুন করে রিফ্রেশ করে কমেন্ট কর। এটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। ঠিক আছে,
অমানিশা জাহান জারিন একটা ক্ষোভের কথা বলছে, আমার কমেন্ট দেখেন না? অবশ্যই তোদের কমেন্ট, সবার কমেন্ট দেখতেছি আমি, নো প্রবলেম। ঠিক আছে, আমি বলছি যার এরপরও যাদের প্রবলেম হচ্ছে কাইন্ডলি একটু রিওয়াইন্ড করে নাও, ঠিক আছে? কারণ বেশিরভাগের ক্ষেত্রে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, প্রোটোনেমা কি আসলে ভাইয়া? প্রোটোনেমা কি? প্রোটোনেমা হচ্ছে একটা থ্যালাস কাঠামো। প্রোটোনেমা হচ্ছে একটা থ্যালাস যেটাকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না। প্রথম কথা, এই প্রোটোনেমা থেকেই আস্তে আস্তে গ্যামেটোফাইট দশাটা সৃষ্টি হয়। ঠিক আছে, এই প্রোটোনেমাটা হচ্ছে যখন বড় হয় তখন এটা গ্যামেটোফাইট দশায় রূপান্তরিত হয়। ক্লিয়ার? প্রোটোনেমা কি বুঝছি? বইয়ের মধ্যে এই টার্মগুলা ঠিকমতো ব্যাখ্যা করে দেয়া নাই, এজন্য আমি বলছি যে ব্রায়োফাইটার চ্যাপ্টারটা আসলে কঠিন। ঠিক আছে, ব্রায়োফাইটার চ্যাপ্টারটা কিন্তু কঠিন আসলে, বুঝছো? ছোট দেখে আসলে ছোট মরিচের ঝাল কিন্তু বেশি হয়, বাট আমরা ঝালটা বুঝতে পারি না, কারণ ভাতের সাথে খাই তো, এই জন্য। যখন তুমি ভাত ছাড়া মরিচ একখান কামড় দিবা তখন দেখবা আরে কি মজা। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, জাইগোট তো অল টাইম ডিপ্লয়েড হবে, জাইগোট বা ওস্পোর অল টাইম ডিপ্লয়েড বা টুয়াইস এন। এই যে মানে অন্তর সাহা, তুমি কাইন্ডলি সামনে থেকে আবার রিক্যাপ করো, গ্যামেটোফাইট দশা কি, স্পোরোফাইট দশা কি, সবকিছু আমি আগে পড়াইছি। যারা পরে জয়েন করছো ক্লাসে কাইন্ডলি শুরু থেকে জিনিসটা দেখো। ক্লিয়ার? স্পোরোফাইট তো টুয়াইস এন, ঠিক আছে? স্পোরোফাইটের দশা তো আমি বুঝাইলামই তোমাদের, কি বললাম? এই যে স্পোরোফাইট সবসময় ডিপ্লয়েড, কিন্তু স্পোরোফাইট যে স্পোর বা রেণু তৈরি করবে সেই রেণুটা হচ্ছে আমাদের কি, সেই রেণুটা হবে হ্যাপ্লয়েড, সেই রেণুটা হবে হচ্ছে হ্যাপ্লয়েড। ক্লিয়ার? স্পোরোফাইট তো অল টাইম ডিপ্লয়েড, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, কিন্তু স্পোরোফাইটের মধ্যে যে স্পোর বা রেণু তৈরি হবে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। ক্লিয়ার কিনা বলো, এখন ক্লিয়ার হলো কিনা জিনিসটা? অনেক কনফিউশন আমি দেখতে পাচ্ছি তোমাদের এই চ্যাপ্টারটায়, কত পরিমাণে কনফিউশন আসলে। এবং আমি যদি এই চ্যাপ্টারটা পড়ার পরে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় আমার নিজের খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি প্লিজ। ঠিক আছে, যাদের তারপরও কনসেপ্ট ক্লিয়ার হয় না তোমরা কাইন্ডলি শুরু থেকে দেখো, কারণ আমি শিওর তোমরা মাঝখানে এসে ক্লাসে জয়েন করছো, যেন বুঝতেছো না তোমরা। আমি এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি। ক্লিয়ার? আচ্ছা, গ্রেগর জোহান ম্যান্ডেল সাহেব, আরে বাপরে, বিজ্ঞানী সাহেব এখানে এসে বলছে ভাইয়া ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ দিই 4টা মতো তুমি খাও মটরশুটি, তুমি মটরশুটি নিয়ে খাবা, তুমি মটরশুটি নিয়ে গবেষণা করো, তুমি মরিচ কেন খাইছো, কথা হচ্ছে এটা। ঠিক আছে, তুমি মটরশুটি খাবা। আচ্ছা ফাইন, এবার আসো, এবার 14 নম্বরটা আমরা এখানে পড়লাম। এরপরে আসো, এই যে ব্রায়োফাইটা আছে, এই ব্রায়োফাইটা উদ্ভিদের শ্রেণী কয়টা? শ্রেণী হচ্ছে আমাদের তিনটা শ্রেণী। তিনটা শ্রেণীর মধ্যে প্রথমটাকে আমরা বলে থাকি হেপাটিকি। এখন হেপাটিকি, হেপা কথার মানে হচ্ছে কি, লিভার অথবা যকৃত বা হেপাটোসাইট। সো এটার আকৃতি কি ধরনের? এটার আকৃতি হচ্ছে লিভারের মতো। এটার আকৃতি কি ধরনের? এরকম ত্রিকোণ আকৃতি, লিভার অথবা যকৃতির মতো। তারপর আসে অ্যান্থোসিরোটি। মনে রাখবা যে অ্যান্থোসিরোটির আকৃতি, এটাকে বলা হয় হর্নওয়ার্ট। ঠিক আছে, হর্ন মানে কি, এরা হচ্ছে শিং আকৃতির হয়। তাহলে হেপাটিকে যেটা আছে এরা হয় লিভার আকৃতি বা যকৃত আকৃতির উদ্ভিদটা। অ্যান্থোসিরোটির আকৃতি হয় অনেকটা হর্নের মতো, শিংয়ের মতো হয়। ক্লিয়ার? আচ্ছা, আর মাসাই যেটা থাকে, মনে রাখবা মাসাইটাকে আমরা বলে থাকি আসলে প্রকৃত মস। এটার আরেকটা নাম হচ্ছে বায়োপসিডা। কোথায় দেয়া আছে ভাই? আলিম স্যারের বইয়ে দেয়া আছে, আজিবুর স্যারের বইয়ে দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মাসাইটা হচ্ছে আসলে প্রকৃত মস, যেটাকে বলা হয়ে থাকে বায়োপসিডা। মনে থাকবে? ওকে, আচ্ছা, তাহলে এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এখন ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য কি কি আছে আর উন্নত বৈশিষ্ট্য কি কি আছে, মাঝে মধ্যে হুট করে পরীক্ষায় দিয়ে দিতে পারে। প্রথম কথা, আদি বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদটা হ্যাপ্লয়েড। কেন উদ্ভিদ হ্যাপ্লয়েড বলছে? কারণ আমি জানি যে ব্রায়োফাইটার প্রধান দশা কোনটা? প্রধান দশা হচ্ছে আমাদের গ্যামেটোফাইট, এটা হচ্ছে প্রধান দশা যেটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। আচ্ছা, সবগুলাই মোটামুটি আমরা বলতে পারি থ্যালয়েড প্রকৃতির, কারণ মূল কাণ্ড পাতায় আমরা ভাগ করতে পারি না, এটা একটা আদি বৈশিষ্ট্য। এদের সত্যিকারের কোনো মূল থাকে না, এদের মূলের পরিবর্তে থাকে হয় এককোষী রাইজয়েড, না হলে বহুকোষী স্কেল থাকবে। এদের কোনো ভাস্কুলার টিস্যু থাকে না। তুমি জানো টেরিডোফাইটার কি ভাস্কুলার টিস্যু থাকে? হ্যাঁ নাকি না আমাকে জানো, টেরিডোফাইটার কি ভাস্কুলার টিস্যু থাকে কিনা? এবং এরা হোমোস্পোরাস। আমি আগেই বলছি যদি কোনো একটা উদ্ভিদ হেটেরোস্পোরাস, হেটেরো মানে হচ্ছে ভিন্ন, ভিন্ন ভিন্ন আকার আকৃতির স্পোর যদি সে তৈরি করতে পারে, এটা একটু উন্নত বৈশিষ্ট্য। তাহলে ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য কি কি আছে খেয়াল করো। অ্যান্থোসিরস, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে অ্যান্থোসিরস বা অ্যান্থোসিরোটি এটার আকৃতি কিরকম হবে। রওজাত নরিম বলছেন না, টেরিডোফাইটার তো অবশ্যই ভাস্কুলার টিস্যু থাকে, আগে বলছি না?
টেরিডোফাইটা হচ্ছে একটা ভাস্কুলার টিস্যু থাকে। ক্লিয়ার? সো রজত নওরিন তুমি কাইন্ডলি ডিলিট করে কমেন্টটা ডিলিট করে বলবা ইয়েস, ওয়াই ই দেওয়ার পরে 5টা এস লিখবা, ঠিক আছে, যাতে মনে থাকে। আচ্ছা, বাহ, ওকে, সবাই ইয়েস লিখবা। হ্যাঁ, টেরিডোফাইটাতে ভাস্কুলার টিস্যু থাকে, ব্রায়োফাইটাতে থাকে না, শৈবাল ছত্রাকেও থাকে না। ক্লিয়ার? আচ্ছা, ফাইন, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। হ্যাঁ, আচ্ছা, আর অ্যান্থোসিরাসের আকৃতি কিরকম বলছিলাম? এরা হচ্ছে হর্ন আকৃতির, ঠিক আছে, এরা হচ্ছে হর্ন আকৃতির। এখন ভুল করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, যত ইচ্ছা ক্লাসের মধ্যে ভুল করো, ভুল করা যাবে না পরীক্ষার সময়। ওকে, সেটা এইচএসসি পরীক্ষা হোক, সেটা এডমিশন পরীক্ষা হোক, তখন ভুল না করলেই চলবে। মনে রাখে জানো, তোমার যত ইচ্ছা তুমি ক্লাসের মধ্যে আমরা ঠাট্টা করব, মজা করব, আমরা প্রচুর প্রশ্ন করব, প্রচুর ভুল করব, ক্লাসের মধ্যে আমরা ভুল করব। ক্লাসের মধ্যে করা ভুলটাই যখন ভাইয়া বলবে এটা ঠিক হয় নাই, তখন মাথার মধ্যে টাস করে একটা বাড়ি ভাবে, ঠিক আছে, এই জন্য এটা মনে থাকে জিনিসটা। এই জন্য ভাইয়া বারবার প্রশ্ন করে। আমি জানি তোমরা আমাকে গালি দাও, এত প্রশ্ন করতেছি তোমাদের, তারপরে কিছু করার নাই, ঠিক আছে, আমি এত প্রশ্ন করি যে পোলাপাইনা বিরক্ত হয়ে যায়, কিন্তু তারপরও জিনিসগুলো শেষ পর্যন্ত প্রশ্নের জন্যই মনে থাকে। এটাকে বলে ক্লাসের পড়া ক্লাসে শেষ করা। ওকে, আচ্ছা, আসো, এবার আসো, ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য কি কি আছে। নাম্বার 1, ব্রায়োফাইটার ক্যাপসুল। একটু আগে আমরা ক্যাপসুল নিয়ে আলোচনা করছিলাম। এই ক্যাপসুলে থাকে হচ্ছে কলুমেলা। এখন এই কলুমেলা জিনিসটা কি? ঠিক আছে, এই কলুমেলা জিনিসটাকে একটু আমরা দেখি, চলো, কলুমেলা জিনিসটাকে একটু আমরা দেখি, চলো। এই যে দেখো, আমি এখানে একটু দেখাই, এই জিনিসগুলো একটু আগে মুছে ফেলি, দাঁড়াও। এই যে দেখো, এটা আমি তোমাদের দেখাইছিলাম একটু আগে। এটা আমি তোমাদের কি দেখাইছিলাম? আমি তোমাদের দেখাইছিলাম যে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ব্রায়োফাইটার গ্যামেটোফাইট দশা। আর আমি যদি কালো সার্কেল দিয়ে যেটাকে বুঝাবো, কালো সার্কেল দিয়ে, এই কালো সার্কেলটা হচ্ছে আমাদের ব্রায়োফাইটার স্পোরোফাইট দশা। স্পোরোফাইট দশাটা গ্যামেটোফাইটের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এখন এই স্পোরোফাইটের মধ্যে 3টা অংশ থাকে। একটাকে বলে থাকে হচ্ছে পদখণ্ড, এরপরে থাকে সিটা, আর একটা হচ্ছে ক্যাপসুল। তোমরা জানো যে এই ক্যাপসুলের মধ্যে কিন্তু আমাদের হ্যাপ্লয়েড স্পোর অথবা রেণুটা থাকে। ওকে, ফাইন। এখন কোলোমেলা জিনিসটাকে একটু আমরা দেখি, চলো। কোলোমেলা জিনিসটাকে আমরা একটু দেখি, খেয়াল করো, আমরা একটু ভিতরে ঢুকলাম এবং এটা হচ্ছে আমাদের ক্যাপসুলের ভেতরের অভ্যন্তরীণ একটা গঠন। এই অভ্যন্তরীণ গঠনের মধ্যে খেয়াল করো, এই যে আমি কালো সার্কেল দিলাম, এই কালো সার্কেলটাকে আমরা বলে থাকি কলুমেলা। তো এই কলুমেলার কাজ কি? এই কলুমেলার কাজ হচ্ছে নাম্বার 1, তারা এই ক্যাপসুলটাকে দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, তারা এই ক্যাপসুলটাকে কি করে? দৃঢ়তা প্রদান করে, তারা একটু শক্ত সমর্থ দান করে আর কি উদ্ভিদটাকে। 1 নাম্বার। 2 নাম্বার, পানি খনিজ লবণ শোষণের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে এই কলুমেলা। যেহেতু আমাদের ব্রায়োফাইটার কোনো ভাস্কুলার টিস্যু নাই, তার জন্য পানি খনিজ লবণ শোষণে এই কলুমেলা যদি হেল্প না করতো, তাহলে ব্রায়োফাইটাটা বাঁচতে পারতো না। তাহলে ক্যাপসুলের মধ্যে যে কলুমেলা থাকে, এই কলুমেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উন্নত বৈশিষ্ট্য ব্রায়োফাইটার ক্ষেত্রে। ক্লিয়ার হইলো? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, স্টোমাটা যুক্ত এপিডার্মিস। এপিডার্মিস মানে কি? ধরো একটা পাতার ছবি আমি আঁকি, এরকম পাতা। তো এই পাতার যে বাইরের স্তর থাকে, পাতার যে বাইরের স্তর, সেই বাইরের স্তরটাকে আমরা বলে থাকি এপিডার্মিস। সবের বাইরের স্তরটাকে আমরা বলে থাকি এপিডার্মিস। তো এই এপিডার্মিসে থাকে হচ্ছে পত্ররন্ধ্র বা ছিদ্র, এই ছিদ্রগুলোকে আমরা বলে থাকি স্টোমেটা। এজন্য স্টোমেটা যুক্ত এপিডার্মিসটা ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, উন্নত বৈশিষ্ট্য। তোমরা জানো যে ভাজক টিস্যু মানে হচ্ছে যে টিস্যুটা বারবার বিভাজিত হতে পারে। তাহলে ক্যাপসুল যদি বারবার বিভাজিত হয়, তাহলে রেণু ধারণ ক্ষমতা বাড়বে। এজন্য ব্রায়োফাইটার উন্নত একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান। এখন পারবা না, ঠিক আছে, আল্লাহর দুনিয়ায় কোনো কিছু বুঝাইতে বাকি রাখি নাই। আশা করি জিনিসগুলো এখন তোমরা বুঝবা, যেখান থেকে প্রশ্ন করুক না কেন, ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখো ব্রায়োফাইটার উন্নত আমাদের উভচর উদ্ভিদ কেন বলা হয়, এটা আমরা বলছি যে পানির উপস্থিতিতে এদের নিষেক প্রক্রিয়াটা মূলত সম্পন্ন হয়ে থাকে। ওকে, এবার আসো আমরা চলে যাব আমাদের এই ব্রায়োফাইটার অন্তর্গত একটা উদ্ভিদ রিক্সিয়া। এটা রিক্সিয়া হচ্ছে আলাদা একটা গণ, এই রিক্সিয়া নিয়ে আমরা এখন একটু পড়বো। তো প্রথম কথা,
তুমি আমাকে বলো যে ব্রায়োফাইটাকে আমরা কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি? ঠিক আছে ভাইয়া, কলুমেলা কি তাহলে কোষ ঝিল্লির মতো? না, কলুমেলা আমরা কোষ ঝিল্লির মতো না, আসলে কলুমেলাটাকে আমরা বলতে পারি একাধিক কোষ দ্বারা গঠিত একটা গঠন। একাধিক কোষ দ্বারা গঠিত একটা গঠন, এটা অনেকটা টিস্যুর মতো কাজ করে থাকে, বুঝছো? একটা নির্দিষ্ট কাজ করে থাকে এই কলুমেলা। ওকে জিনিসটা ওকে। হ্যাঁ, কাণ্ডের মতো দৃঢ়তা দেয়, কাণ্ডের মতো এত বেশি দৃঢ়তা কখনোই দিতে পারবে না, ঠিক আছে, বাট তুলনামূলকভাবে একটু বেশি দৃঢ়তা তারা দিতে পারে। ভাইয়া, স্পোর এন্ড স্পোর মাদার সেলের মধ্যে ডিফারেন্সটা বলবেন। আচ্ছা, তাহলে খেয়াল করো, ক্যাপসুলের মধ্যে থাকে হচ্ছে স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ। তো সত্যি কথা কি, সত্যি কথা হচ্ছে স্পোর মাতৃকোষটা, মাতৃকোষ মানে মাদার সেল, মাতৃকোষটা হয়ে থাকে ডিপ্লয়েড। এটার মধ্যে যখন আমাদের মিওসিস বিভাজন হয় তখন আমরা পাবো হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর। ঠিক আছে, হ্যাপ্লয়েড স্পোর। এটা হচ্ছে আমাদের স্পোর মাদার সেলটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। এই ডিপ্লয়েড স্পোর মাতৃকোষে মায়োসিস বিভাজনের মাধ্যমে 4টা হ্যাপ্লয়েড স্পোর আমরা পেয়ে থাকি। ভেরি গুড, 3টা আমরা জানি শ্রেণী থাকে। কি কি শ্রেণী থাকে রে? একটা হচ্ছে আমাদের নাম্বার 1 হেপাটিকি, নাম্বার 2 অ্যান্থোসিরোটি, আর 3 নাম্বারটা হচ্ছে মাসাই। এই 3টা থেকে 3টা ইনফর্মে বলছি। তুমি আমাকে বলো যে প্রকৃত মশ কোনটা, প্রকৃত মশ কোন শ্রেণীর, এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। কোনো কোনো সময় পরীক্ষায় আসে যে কোন ধরনের মশ ভাসমান জলজ, উদাহরণ হচ্ছে কোনটা, রিক্সিয়া ফ্লুইটেন্স, এমনি মনে থাকে, ফ্লুইটেন্স মানে হচ্ছে ফ্লুইড, এজন্য এমনি মনে থাকে। তো এই যে রিক্সিয়াটা আছে, রিক্সিয়া গণটা, এটা আসলে কোন শ্রেণীর মধ্যে পড়ছে? এটা হেপাটিকি শ্রেণীর মধ্যে পড়ছে, অর্থাৎ এদেরকে আমরা লিভার ওয়ার্ডও বলি। লিভার মানে কি? যকৃত, যেহেতু দেখতে অনেকটা যকৃতের মতো এই জন্য বলা হয়েছে লিভার ওয়ার্ড। এবার আসলে রিক্সিয়া সনাক্তকারী বৈশিষ্ট্য একদম সেম, একদম কিন্তু সেম, ঠিক আছে। তবে এখানে কিছু কথা আমি তোমাদের একটু বলি। দেখো, আশা করি দেখা যাচ্ছে ছবির মধ্যে, তাই না? আচ্ছা, তো এইখানে দেখো, এখানে আমি যে লাল সার্কেল করলাম এটা হচ্ছে আমাদের রিক্সিয়ার থ্যালাস। তুমি জানো থ্যালাস মানে কিন্তু প্রোটোনেমা, ঠিক আছে। তো রিক্সিয়ার থ্যালাসটা কিরকম? রিক্সিয়ার থ্যালাসটা খেয়াল করো, যেখানে দ্যাগ্র শাখা বিশিষ্ট, এটা হচ্ছে একটা শাখা, এটা হচ্ছে আরেকটা শাখা, এজন্য এটাকে বলা হয় দ্যাগ্র শাখা বিশিষ্ট, ঠিক আছে। এই দ্যাগ্র শাখার মধ্যে কি থাকে? একটা অগ্রস্থ খাঁজ থাকে। খাঁজ মানে তো একটু মানে ডিপ্রেসড এরিয়া, যে জায়গাটা একটু ডেবে আছে, এটাকে বলে থাকি আমরা খাঁজ। আর মাঝখান বরাবর দেখো পাতার মতো এরকম মধ্যশিরা থাকে। তুমি জানো যখন আমরা একটা পাতা আঁকি তখন যদি এরকম মাঝখান দিয়ে একটা রেখা চলে যায়, এটাই হচ্ছে পাতার মধ্যশিরা। তো আমাদের এই রিক্সিয়ার ক্ষেত্রেও দেখা যায় থ্যালাসের মধ্যে এরকম একটা কি থাকে? মধ্যশিরা থাকে। ক্লিয়ার জিনিসটা? তুমি জানো যে থ্যালাস বা প্রোটোনেমাটা যখন আরেকটু বিভাজিত হয়ে বড় কাঠামো গঠন করবে সেটাই হচ্ছে গ্যামেটোফাইট। ওকে ফাইন, বাকি জিনিসগুলো একদম আগের মতোই সেম। ওকে, তো বাহ্যিক গঠন বৈশিষ্ট্য আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বাহ্যিক গঠন বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই ছবিটা ফার্স্ট আমরা একটু দেখি। এটা হচ্ছে রিক্সিয়ার থ্যালাসটাকে আমরা এখন কাটলাম। তাহলে তুমি আমাকে বলো, এইখানে তুমি যেই এরিয়াটা দেখতে পাচ্ছ এটা রিক্সিয়ার কোন দশা? এটা কি গ্যামেটোফাইটিক দশা নাকি স্পোরোফাইটিক দশা? এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ঠিক আছে, তুমি এখানে এই ছবির মধ্যে যে দশাটা দেখতে পাচ্ছ রিক্সিয়ার, এটা কি গ্যামেটোফাইটিক নাকি স্পোরোফাইটিক? ভাইয়া, প্রোটোনেমা কি হ্যাপ্লয়েড? অবশ্যই প্রোটোনেমা হ্যাপ্লয়েড। প্রোটোনেমাটাই পরবর্তীতে গ্যামেটোফাইট দশা রূপ নেয়। ওকে, আচ্ছা, ইয়েস, এটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা। ভেরি গুড, কারণ এখানে আমরা থ্যালাস বলতেছি, তাহলে রিক্সিয়ার থ্যালাস মানে হচ্ছে প্রোটোনেমা, এটা মানেই হচ্ছে গ্যামেটোফাইট দশা। ওকে, সেম কথা, যাহাই লাউ তাহাই কদু। এবার আসো, তাহলে এটা গ্যামেটোফাইট দশা বোঝার উপায় কি ভাইয়া? দেখো এখানে আমাদের আর্কিগোনিয়াম লেখা আছে, আর আর্কিগোনিয়াম মানে কি? স্ত্রী জননাঙ্গ। তাহলে আমরা গ্যামেটোফাইটেই আছি, কারণ এদের স্ত্রী জননাঙ্গ আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, তাহলে দেখো এই থ্যালাসের মধ্যে প্রথমত আমাদের মনে রাখতে হবে যে কিছু ঊর্ধ্ব ত্বকের কোষ থাকে। ঊর্ধ্ব ত্বকের কোষ বলতে কি বোঝায়? সবার উপরে বাইরের দিকে কিছু কোষ থাকে। কথা হচ্ছে এই ঊর্ধ্ব ত্বকের কোষে কি থাকে না? কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না, কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। ঊর্ধ্ব ত্বকের কোষগুলা কি ধরনের হয়? বর্ণহীন প্রকৃতির হয়। ক্লিয়ার? এরা জাস্ট প্রোটেকশন দেয় আর কি ঊর্ধ্ব ত্বকের কোষগুলা। ওকে, এরপরে তুমি দেখো প্রত্যেকটা সারিতে দেখো এই ধরনের অনেকগুলা কোষ আছে, এগুলো হচ্ছে অনেকগুলা কোষ আছে, রাইট? এগুলো হচ্ছে কোষ। ঊর্ধ্বত্বকের নিচে অনেকগুলো এরকম কোষ আছে। এখন ঊর্ধ্বত্বকের নিচে যে কোষগুলো আছে এদের বৈশিষ্ট্য কি ভাই? নাম্বার 1 বৈশিষ্ট্য, এদের অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকবে। তার মানে কি? এই ঊর্ধ্বত্বকের নিচের কোষগুলো কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারবে।
সালোক সংশ্লেষণ করতে পারবে, নাম্বার 2। নাম্বার 3, এদের বিপাক হার কেমন হবে? এদের বিপাক হার বা মেটাবলিজম অনেক বেশি হবে। ক্লিয়ার জিনিসটা? এখন বিপাক হার বলতে আমি কি বুঝাই ভাই? মনে রাখবা আমাদের দেহের মধ্যে যত জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় সবগুলাকে একসাথে আমরা বলে থাকি বিপাক বা মেটাবলিজম। ওকে, আমাদের দেহের মধ্যে যত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় সবগুলাকে আমরা একসাথে কি বলবো? বিপাক অথবা মেটাবলিজম। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তো যেখানে সালোক সংশ্লেষণ বেশি হচ্ছে সেখানে বিক্রিয়া বেশি, সেখানে বিপাক হার বেশি, এই জন্যই। ওকে ফাইন। এরপরে দেখো প্রত্যেকটা সারি, দেখো এই যে প্রত্যেকটা সারি, এই প্রত্যেকটা সারির মাঝখানে দেখো একটা গ্যাপ আছে না? এই গ্যাপটাকে বলা হয়ে থাকে কি? এই গ্যাপটা হচ্ছে আসলে বায়ুরন্ধ্র বা বায়ু প্রকোষ্ঠ। অর্থাৎ এই গ্যাপটা কেন? এই গ্যাপটা হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানের জন্য হেল্প করে থাকে। মানুষের ক্ষেত্রে তো একটা ফুসফুস আছে সুন্দর, আল্লাহ সুন্দর একটা ফুসফুস দিয়ে দিয়েছে, সেখানে অ্যালভিওলাস আছে, সেখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হতে পারে। বাট ব্রায়োফাইটার ক্ষেত্রে এই আদান প্রদানটাকে আরো ভালো করার জন্য, উন্নত করার জন্য এই ধরনের বায়ু প্রকোষ্ঠ থাকে, দুইটা স্তরের মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে। ক্লিয়ার? তাহলে এখন আমি এটাকে একটু ভাগ করব। দেখো আমি একটা ডিমার্কেশন লাইন দিলাম। এই যে এই উপরের যে অঞ্চল, এই উপরের অঞ্চলটাকে আমরা বলে থাকি আত্তীকরণ অঞ্চল। আত্তীকরণ অঞ্চল মানে কি রে? কারণ এখানে বিপাক হয়, এখানে মেটাবলিজম হয়, এখানে সালোক সংশ্লেষণ হয়, এখানে বিক্রিয়া হয়, এই জন্য এটা হচ্ছে আত্তীকরণ অঞ্চল বা সালোক সংশ্লেষণ অঞ্চল। ওকে, সালোক সংশ্লেষণ অঞ্চল। আর ব্রায়োফাইটার নিচের যে গঠনটা আছে, এই নিচের গঠনটাকে আমরা বলবো হচ্ছে সঞ্চয়ী অঞ্চল। কথা কি? সঞ্চয়ী অঞ্চলে কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। তাহলে সঞ্চয়ী অঞ্চল কি সালোক সংশ্লেষণ করতে পারবে? উত্তর হচ্ছে না। সঞ্চয় অঞ্চল জাস্ট কোনো একটা খাদ্যদ্রব্য, কার্বোহাইড্রেট এগুলো সঞ্চয় করবে, প্রিজার্ভ করে রাখবে শুধুমাত্র, কোনো এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি। এবার সঞ্চয় অঞ্চলে কোন ধরনের কোষ থাকে? জীবিত প্যারেনকাইমা কোষ থাকে। কি কোষ? জীবিত প্যারেনকাইমা কোষ থাকে। ক্লিয়ার জিনিসটা? যখন তোমরা টিস্যু চ্যাপ্টার পড়বা সেখানে দেখবা যে প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীর খুবই পাতলা প্রকৃতির হয়ে থাকে, কয়েকটা আমাদের বৈশিষ্ট্য আছে এরকম। তাহলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হলো কিনা যে আত্তীকরণ অঞ্চল কোনটা এবং সঞ্চয়ী অঞ্চল কোনটা? ক্লিয়ার? সঞ্চয়ী অঞ্চল কিন্তু অবশ্যই বর্ণহীন প্রকৃতির। কারণ কি? কারণ এখানে ক্লোরোপ্লাস্ট নাই, ক্লোরোফিল পিগমেন্ট এখানে নাই, এই জন্য এটা হচ্ছে বর্ণহীন প্রকৃতির। এবার তুমি নিচের গঠনে আসো। নিচের গঠনে তুমি দেখো যে এদের বহুকোষী স্কেল থাকে, তারপরে হচ্ছে এদের কি থাকে? এদের রাইজয়েড থাকে। তুমি জানো এদের রাইজয়েড হচ্ছে এককোষী প্রকৃতির। নিম্নতক যেটা আছে, নিম্নতকও কিন্তু একদম বর্ণহীন প্রকৃতির হয়। তাহলে কথা হচ্ছে আমাদের এই ব্রায়োফাইটার মধ্যে বর্ণহীন স্তর কয়টা? 3টা। ঊর্ধ্বতক, নিম্নতক, সঞ্চয়ী অঞ্চল। ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, আমাকে একটু জানাও এখন ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা, দ্রুত। ঝাপসা তো দেখাচ্ছে না রে। এখন তো ঠিক আছে, ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে। ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা আমাকে এটা একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে ফাইন, ঠিক আছে। সো এভাবে পড়ালে তুমি বলো, তুমি কি এমসিকিউ সিকিউ কোথাও আটকাও ভাই? তুমি তো আশা করি সবকিছুই অ্যান্সার করতে পারবা। এবং সত্যি কথা বলতে তোমরা যে সিকিউ এর কথা বলো, আমি বলবো সিকিউ টপিক কোনটা কোনটা ইম্পর্টেন্ট। যেমন এই যে আমাদের থ্যালাসের গঠনটা, ব্রায়োফাইটার থ্যালাসের গঠন কিন্তু একটা ইম্পর্টেন্ট সিকিউ টপিক। ভাইয়া অবশ্যই ক্লাসের শেষে জিনিসগুলো লিখে দিবে। ওকে আচ্ছা, ভাইয়া বলছে হচ্ছে ভাইয়া প্রচুর ঘুম আসতেছে। ঠিক আছে, ঘুম আসতেছে তো তোমাদের একজন জ্ঞানীগুণীর গল্প বলি। জ্ঞানীগুণীর গল্প হচ্ছে আমার বাড়ি হচ্ছে বরিশালে, বুঝছো তো? বরিশালে বানারীপাড়া জেলা স্কুলের একজন স্যার ছিলেন, স্যারের নাম ছিল আসলে শঙ্কর স্যার। তো শঙ্কর স্যার দেখলো যে তার ছেলেপেলেরা ঠিক মতো পড়াশোনা করতেছে না, যে পড়াশোনার জন্য তাদের খালি ঘুম আসে, পড়াশোনা করতে বসলেই তাদের ঘুম আসে, যখনই পড়াশোনা থাকে না তখন এই বাদরগুলা কি করে? আশেপাশে হচ্ছে ঘুরে বেড়ায়, কোনো ঘুম তখন নাই, ঘুমের কোনো বালাই নাই। তো একটা সিস্টেম চালু করলো স্যার। স্যার প্রচুর রাগী ছিল, বুঝছো? সে নাকি 4 হাত পায়ে 4টা ব্যাট নিয়ে ঘুরতো, 2 হাতে 2টা ব্যাট, 2 পায়ে 2টা ব্যাট নিয়ে এসে ঘুরতো আর কি, মানে যেমনে পারে খালি মারতো। তো এই ছেলেপেলেরে পড়াইতে বসানোর সময় সেটা সিস্টেম চালু করছে। তো স্যারদের পরিবারে সবার হচ্ছে মাথায় টিকি ছিল। ঠিক আছে, ব্রাহ্মণদের তোমরা জানো যে যারা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ সম্প্রদায় ভুক্ত, তাদের অনেকে টিকি করতো আর কি। তো স্যার কি করলো? পোলাপাইনদের পড়তে বসানোর সময় টিকির সঙ্গে
মানে একটা দড়ি ঝুলাই দিল আর কি, দড়ি সাথে জানলার সাথে একটা দড়ি দিয়ে টিকিটা হচ্ছে এরকম লাগাই দিচ্ছে। তো ছেলেপেলেরা যখন ঘুমে এমনি পড়ে যাচ্ছে তখন টিকির মধ্যে টান লাগতেছে, তখনই আবার এরকম রোবটের মতো উঠে বসে আবার পড়া শুরু করতেছে। সুন্দর একটা সিস্টেম, ঠিক আছে? তো তুমি এরকম একটা সিস্টেম করতে পারো, আমার মনে হয় এটা কাজে দিবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে কথা। তো টিকি করে তারপরে লাগাই নাও। আর নুসরাত জাহান, তুমি তো মেয়ে, তোমার তো মনে বেনি আছে, তো বেনিও তুমি লাগাই নিতে পারো। ঘুম আসলে টান পড়লে দেখবা আবার সতর্ক হয়ে গেছো আর কি। আচ্ছা, ওকে ভাইয়া। আন্তঃকোষীয় ফাঁকা জায়গা কি ভাইয়া? আন্তঃকোষীয় মানে কি? আচ্ছা, আন্তঃকোষীয় মানে দুইটা কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। ওকে, এই হচ্ছে কথা। তারপরে দেখো, এখন ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, চুলের মধ্যে লাগাবা। এখন কথা হচ্ছে, যখনই তোমার ঘুম আসবে, ঘুমের ক্ষেত্রে একটু হাঁটাহাঁটি করবা, 5-10 মিনিট হাঁটাহাঁটি করলে ঘুমটা চলে যায়। অনেক সময় পানি খাবা, পানি খেলেও ঘুমটা চলে যায়। অনেক সময় মাথা হচ্ছে ফ্যাটিক হয়ে যায়, ঠিক আছে? ব্রেইন সেল হচ্ছে গ্লুকোজ সাপ্লাই পায় না ঠিক মতো, সেক্ষেত্রে কি করা দরকার? একটু শুকনো জাতীয় কিছু ফল, খেজুর কিংবা বাদাম, তারপরে হচ্ছে একটু ধরো ড্রাই ফ্রুটস টাইপের যেগুলো খাইলা, কিংবা একটু বিস্কিট খাইলা, তাহলে একটু গ্লুকোজ সাপ্লাইটা একটু পাইলো ব্রেইন। ক্লিয়ার? এই হচ্ছে কথা। আব্বু বলছে আমার বড় ফুফি নাকি চুল বেঁধে ভয়ে পড়তো। মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে দেখছো এটা কিন্তু হয়, এটা কিন্তু জিনিসটা। ভাই স্কেলের কাজ কি? স্কেল কিংবা রাইজার দুইটার কাজই হচ্ছে পানি, খনিজ লবণ শোষণ করা। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, চলো স্টার্ট করি। তাহলে এখন এটা আমাদের কাছে এখন আমাদের ইজি লাগবে। বাহ্যিক গঠন বৈশিষ্ট্যের মধ্যে রিক্সিয়ার থ্যালাস নিয়ে যখন বলতেছে, দেখো এটা স্পেশালি রিক্সিয়ার গণের একটা বৈশিষ্ট্য। ওকে, সঞ্চয় অঞ্চলে প্যারেনকাইমা থাকে। এই যে রিক্সিয়াতে দেখো থ্যালাস গুলা এরকম গোলাপের পাপড়ির মতো এরকম একটা গঠন তৈরি করছে, এটাকে বলা হয় রোজেট দশা। এজন্য পরীক্ষায় যদি আসে যে রোজেট দশা কোথায় দেখা যায়, রিক্সিয়া গণের থ্যালাসে দেখা যায়। কোথায় দেখা যায়? রিক্সিয়া গণের থ্যালাসে দেখা যায়। ক্লিয়ার? ঠিক আছে, ফাইন। আর আমাদের এখানে বলছে যৌন জনন কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা সবকিছু পড়ে ফেলছি। অঙ্গজ জননটা আমরা একটু খেয়াল করো, অঙ্গজ জনন কিভাবে হয়। ঋষিয়ার অঙ্গজ প্রজনন কিভাবে করতে পারে? ঋষিয়া অঙ্গজ প্রজনন করতে পারে দুইটা উপায়ে। নাম্বার 1, গিমার মাধ্যমে অথবা টিউবারের মাধ্যমে। এখন ভাই বলবা গিমা জিনিসটা কি বা টিউবার জিনিসটা কি? একটা কথাই মনে রাখো যে এইগুলা হচ্ছে আমাদের থ্যালাস, রাইট? তো থ্যালাসের মাথায় এখানে আলুর মতো একটা গঠন সৃষ্টি হয়, এটাকে বলা হয় টিউবার। আর এই থ্যালাসের নিচের দিকে থাকে হচ্ছে রাইজয়েড, রাইজয়েডের নিচের দিকে তৈরি হয় একটা আলুর মতো গঠন, এটাকে বলা হয় গিমা। তাহলে গিমা আসে হচ্ছে রাইজয়েড থেকে, আর এদিকে টিউবার আসবে হচ্ছে থ্যালাস থেকে। এই কথাটা মাথায় রাখো। ক্লিয়ার? হ্যাঁ, ম্যালেরিয়াতে আমরা রোজের দশা পাই, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমরা রোজের দশা পাই। আচ্ছা, ঠিক আছে, ফাইন, বুঝছো? তাহলে রোজের দশা সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। ক্রিস্টাল ক্লিয়ার, ফাইন। তাহলে এটা হচ্ছে অঙ্গজ প্রজননের দুইটা দশা, এটা তোমার চোখে পড়বে না সত্যি কথা বলতে, এই জন্য ক্লাস করাটা জরুরি। কারণ ক্লাস করলে তুমি বুঝবা কোত্থেকে কি প্রশ্ন আসতে পারে। তুমি রিডিং পড়ে যাবা, এটা কোনো গল্প উপন্যাস না, এটা থেকে তোমার প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে। সো ক্লাস করলে তুমি বুঝতে পারবা কোত্থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। সো ক্লাস করার সময় সর্বোচ্চ মনোযোগ দিয়ে ক্লাস করবা, নিজের সেলফ স্টাডি টাইম দেখবা তুমি কমায় আনতে পারতেছো, রিভিশনের জন্য তখন তুমি অনেক অনেক টাইম পাবা। হ্যাঁ, এটা ম্যালেরিয়াতে আমরা পাই, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমরা ম্যালেরিয়াতে আমরা রোজের দশা পেয়ে থাকি। যৌন যৌন আমরা অলরেডি পড়ছি। তাহলে নিজেদের একটু সাবাস বলি আমরা, যখনই কোনো একটা ভালো ডিলে হবে নিজেকে এভাবে সাবাস বলবো, ঠিক আছে? এখানে আমাদের কি মাসল থাকে জানো? ডেল্টয়েড মাসল থাকে। ডেল্টয়েড মাসলকে আমরা বলে থাকি সাবাস মাসল। সাবাস দাও, এটা হাততালি দিয়ে আমাদের ব্রায়োফাইটারটা শেষ। ভাইয়া দ্যাগ্র শাখা জিনিসটা কি? দ্যাগ্র মানে হচ্ছে দুই, বুঝলাম না যে আমাদের থ্যালাসটা কিরকম হয়, এরকম দুইটা শাখা থাকে, এটা একটা শাখা, এটা হচ্ছে আরেকটা শাখা, এটা হচ্ছে দ্যাগ্র শাখা। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ আমরা ব্রায়োফাইটাটা শেষ করতে পারছি। চলো, এবং কোন কনসেপ্ট আশা করি তোমাদের বোঝার বাকি নাই। আমরা স্পোরোফাইট দেখছি, স্পোর মাতৃকোষ দেখছি, স্পোর দেখছি, গ্যামেটোফাইট দেখছি, কত কিছু তোমাদের পড়ায় আসলাম। আশা করি কঠিন লাগতেছে না তোমাদের কাছে, ঠিক আছে? দেখা যাক, আমরা শেষ পর্যন্ত ক্লাসটা করি, টেরিডোফাইটাটা আমরা এখন শুরু করি।
ভাইয়া গিমা কিংবা টিউবার কোত্থেকে আসে, ওয়েবসাইটে কমেন্ট করছো। সো গিমা আসে হচ্ছে কোত্থেকে, গিমা আসে হচ্ছে আমাদের রাইজয়েড থেকে, আর টিউবারটা আসবে হচ্ছে থ্যালাস থেকে। ওকে ওকে ঠিক আছে। ভাইয়া ডেলটয়েড কি, ডেলটয়েড না, ডেলটয়েড হচ্ছে মাসেল। আর ডেলটয়েড রিজ মানে কি, হিউমেরাসের মধ্যে কিছু অমসৃণ জায়গা থাকে, মানে ডেলটয়েড মাসেলটা এই অমসৃণ জায়গা থেকে তৈরি হয়, এটাকে বলা হয় ডেলটয়েড রিজ। প্রত্যেকটা মাসেলের সাথে বোনসের কানেকশনের জন্য একটা টেন্ডন থাকে, ঠিক আছে, ওই টেন্ডনটা হিউমেরাসে যে জায়গাটায় লাগছে ওইটা হচ্ছে ডেলটয়েড রিজ। ক্লিয়ার? আচ্ছা ফাইন। এবার আসো টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদের মধ্যে আমরা একটু আসি চলো। তো টেরিডোফাইটা কোত্থেকে আসছে, টেরন কথার মানে হচ্ছে পক্ষল বা ডানা। তো ডানা বিশিষ্ট যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে টেরিডোফাইটা। ওকে, এখন ডানা কোত্থেকে কি আসে আমরা দেখব। বাংলাদেশে কত প্রজাতির টেরিডোফাইটা আছে, বলবা হচ্ছে প্রায় 200 প্রজাতির বা 195 প্রজাতির। ওদিকে আমরা বলছিলাম কি, বলো যে কত প্রজাতির ব্রায়োফাইটা পাওয়া যায় বাংলাদেশে, এটা একটু আমাকে বলো, এই জিনিসটা আমাকে একটু বলো দ্রুত। ওকে আচ্ছা, এবার আসলে টেরিডোফাইটার বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটু যাই। প্রথম কথা, টেরিডোফাইটাটা হচ্ছে অপুষ্পক এবং এটা অবুঝি উদ্ভিদ। আমরা জানি এদের কোনো ফুল হয় না, কোনো ফল হয় না, কোনো বীজ হয় না, ফুল ফল বীজ কিচ্ছু হবে না। আমি জানি যে এই টেরিডোফাইটাটা হায়ার ক্রিপ্টোগ্যামাসের অন্তর্গত, রাইট? ওকে, এবং যেখানে ব্রায়োফাইটাতে কোনো ভাস্কুলার টিস্যু ছিল না, সেখানে কিন্তু আমাদের টেরিডোফাইটাতে কি আছে, ভাস্কুলার টিস্যু আছে। হ্যাঁ 248 প্রজাতি, ভাইয়া একটু মানে কি বলছে, কুটনামি করে বলছে 250 প্রজাতির, কারণ এটা বেশি মনে থাকে আমাদের। ফাইন, এবার 2 নাম্বারটা দেখো, টেরিডোফাইটার প্রধান দেহ কিন্তু স্পোরোফাইট অথবা রেণুধর অথবা ডিপ্লয়েড দশা। তার মানে আমরা যে ঢেকি শাক দেখতে পাও তুমি, এই ঢেকি শাকটাই তো টেরিস আসলে, তাই না? ঢেকি শাকটাই তো আসলে টেরিস। টেরিসের একটা সুন্দর একটা ছবি দেয়া আছে তো এখানে, এই যে দেখো, এই যে ছবিটা আমাদের দেয়া আছে, এই যে ছবিটা দেয়া আছে, এই গাছটাকে কিন্তু তুমি আসলে বাইরে থেকে দেখো, তাহলে এই গাছটা হচ্ছে ফার্নের কোন দশা, এটা হচ্ছে ফার্নের স্পোরোফাইটিক দশা। এই জন্য বলছে, আমি বলছিলাম প্রধান দশা মানে দৃশ্যমান দশা, স্বতন্ত্র, স্বভোজী, এটাই হচ্ছে আমাদের প্রধান দশা। টেরিডোফাইটের এই দশাটাই তুমি বাইরে থেকে দেখবা, এটা হচ্ছে স্পোরোফাইটিক দশা। যেহেতু স্পোরোফাইটিক, তার মানে অবশ্যই এরা ডিপ্লয়েড প্রকৃতির হবে। ক্লিয়ার? স্পোরোফাইটিকের প্রত্যেকটা কোষ কি ধরনের হয়, ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, টোয়াইস এন প্রকৃতির, 2 সেট ক্রোমোজোম থাকবে। ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, এবার দেখো, ফার্ন কি থ্যালাস বা থ্যালয়েড? উত্তর হচ্ছে না। ফার্ন কি কিন্তু আমরা মূল, কাণ্ড, পাতায় ভাগ করতে পারি। খেয়াল করো, ফার্নের মূল কোনটা, আমি একটু ছবি আঁকি দিলে জিনিসটা সুবিধা হবে তোমাদের বুঝতে। খেয়াল করো, ফার্নের এটা হচ্ছে মূল, আমি 3টা 3 কালারে রাখবো, খেয়াল করো। ফার্নের এটা হচ্ছে আমাদের মূল। আচ্ছা, তো নরমালি ফার্নের কাণ্ডটা কি ধরনের জানো? ফার্নের কাণ্ডটা কি ধরনের আমি তোমাদের বলি। ফার্নের কাণ্ডটা হচ্ছে এরকম রাইজোম কাণ্ড, ঠিক আছে? ফার্নের কাণ্ডটা কি, এটা হচ্ছে ফার্নের কাণ্ড, এটাকে বলা হয়ে থাকে রাইজোম কাণ্ড। রাইজোম কাণ্ড, রাইজোম কাণ্ডের আশেপাশে এরকম কি থাকে, কিছু শল্কপত্র থাকে। এই শল্কপত্রকে বলা হয় রেমেন্টা নামক শল্কপত্র। শল্কপত্র মানে হচ্ছে মোটা চামড়া। শল্কপত্র মানে কি, শল্কপত্র মানে হচ্ছে মোটা চামড়া। ওকে, এখন কথা হচ্ছে, নরমালি তুমি কি দেখো, তুমি আম গাছ, জাম গাছ, বট গাছে যেটা দেখো, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে এরকম কাণ্ড থাকে। এই নারিকেল গাছ আমি এখানে আঁকলাম, এখানে হচ্ছে এরকম পাতা থাকে। নরমালি তো আমাদের উদ্ভিদটা এরকম হয়, রাইট, যে কাণ্ড থাকে হচ্ছে মাটির উপরে। কিন্তু আমাদের এই ফার্নের ক্ষেত্রে কাণ্ডটা রাইজোম কাণ্ডে রূপান্তরিত হয়। তো রাইজোমকে বলা হয়ে থাকে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। রাইজোম মানে কি, রাইজোম মানে হচ্ছে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, অর্থাৎ কাণ্ডটা রূপান্তরিত হয়ে মাটির নিচে ঢুকে গেছে। ক্লিয়ার জিনিসটা, বুঝছো? আমরা কি বুঝতে পারলাম যে রাইজোম কাণ্ড মানে কি, যেই কাণ্ডটা রূপান্তরিত হয়ে মাটির নিচে নেমে গেছে, এটা হচ্ছে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এটাই হচ্ছে আমাদের রাইজোম কাণ্ড। ফার্নের কাণ্ডটা কি ধরনের, রাইজোম প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, এখন আমি তোমাদের একটা ছবি দেখাই রাইজোম কাণ্ডের, একটা ছবি দেখালে তোমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারবা। একটু খেয়াল করো এই ছবিটা, আমি একটু বড় করি ছবিটা।
এই যে দেখো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে আমাদের ফার্নের কিন্তু এই রাইজোম কাণ্ডটা এখানে দেখানো হয়েছে, খেয়াল করছো? কথা হচ্ছে এই রাইজোম কাণ্ডটা এরকম মাটির নিচে থাকে এবং এই রাইজোম কাণ্ডটা এরকম অনুপ্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়। নরমালি উদ্ভিদের কাণ্ড তো উপরের দিকে যায়, কিন্তু আমাদের ফার্নের কাণ্ডটা রাইজোমে রূপান্তরিত হওয়ার জন্য মাটির নিচে এরকম অনুপ্রস্থ ভাবে বিভাজিত হয়। ক্লিয়ার হলো কিনা আমাকে বলো এখন? এইটাই হচ্ছে আমাদের সেই রাইজোম কাণ্ড। এই আশেপাশে শল্কপত্র দেখতে পাচ্ছ, নিচে হচ্ছে মূলের মতো গঠন দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝছো? বলো তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা? ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা আমাকে বলো দ্রুত ভাই, প্লিজ দ্রুত বলো। ক্লিয়ার হলো কিনা রাইজোম কাণ্ড শল্কপত্র জিনিসটা ক্লিয়ার হলো কিনা? প্লিজ ফেসবুক বাসীরা তোমরা কমেন্ট কেন করছো না? ঠিক আছে, তোমরা কি খাচ্ছ তোমরা? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, লাইক ক্যারট। ক্যারট তো রূপান্তরিত মূল, আসলে গাজর হচ্ছে রূপান্তরিত মূল, কাণ্ড না কিন্তু। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। ওকে ফাইন, এবার আসো আমরা আমাদের ছবির মধ্যে যাই। চলো আমরা এখন ছবি আঁকবো। এরপরে আমাদের কি হবে খেয়াল করো, এখন আমরা এই রাইজোম থেকে কি রূপান্তরিত হয়, রাইজোম থেকে আমরা এখানে 3টা পাতা আঁকলাম। তাহলে ফার্নের আমি কয়টা পাতা আঁকলাম? 3টা পাতা আঁকলাম। তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে পত্রফলক, এগুলো হচ্ছে পত্রফলক, ঠিক আছে? এগুলো হচ্ছে পত্রফলক। ওকে, তাহলে তুমি বলবা যে এখানে ফার্নের কয়টা পাতা আছে? পাতার সংখ্যা হচ্ছে 3টা। তাহলে ভাইয়া এগুলা কি? এগুলো প্রত্যেকটাকে আমি বলে থাকি পিনা। এটা একটা পিনা, এটা একটা পিনা বা পত্রফলক। ক্লিয়ার? এটা একটা পিনা, বুঝতে পারছো? আর এই পুরোটা হচ্ছে ফার্নের একটা পাতা, এই পুরোটা হচ্ছে ফার্নের আরেকটা পাতা, এই পুরোটা হচ্ছে ফার্নের আরেকটা পাতা। ক্লিয়ার? এই পাতার মধ্যে দেখো এই যে গঠনটা, এই গঠনটাকে আমরা বলে থাকি র্যাকিস। তাহলে পত্রফলক অথবা পিনাগুলা কোথায় থাকবে? পিনাগুলা থাকে হচ্ছে র্যাকিসের সাথে লেগে থাকে। ক্লিয়ার হলো জিনিসটা? বুঝছো এখন? তাহলে ফার্নের পাতা এবং পত্রফলক দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স, এটা মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্নের বাহ্যিক গঠন আমরা দেখলাম। চলো এখন বইয়ের মধ্যে চলো। তাহলে আমরা এখন কি দেখবো? আমরা এখন ফার্নের ক্ষেত্রে একটু বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। বৈশিষ্ট্যগুলো আমরা ছিলাম 2 নাম্বারটা আমরা পড়ছি যে এদের কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়, রাইজোমটা রেমেন্টা নামক শল্কপত্র দিয়ে আচ্ছাদিত থাকবে, এদের পাতা যৌগিক, অর্থাৎ যেই পাতায় অনেকগুলা পত্র ফলক থাকে সেটাকেই বলা হয়ে থাকে যৌগিক পত্র। ওকে, কচি অবস্থায় ফার্নের পাতাগুলা কুণ্ডলিত থাকে, মানে পেঁচানো অবস্থায় থাকে। সবগুলো স্পোর একই ধরনের, হোমোস্পোরাস প্রকৃতির। এটা কিসের কথা বলতেছে? এটা টেরিসের কথা বলতেছে। আসলে কিসের কথা বলতেছে? টেরিসের কথা বলতেছে। খেয়াল করো, খেয়াল করো, পড়তাছো টেরিডোফাইটা। টেরিডোফাইটার মধ্যে একটা গণ হচ্ছে আমাদের টেরিস, ঠিক আছে? যেমন আমরা যে ঢেকি শাক খাই, সেই ঢেকি শাকটার গণ হচ্ছে ড্রায়োপসিডা, সেই ঢেকি শাকটাকে আমরা কি বলে থাকি? ড্রায়োপসিডা। সবই কিন্তু ব্রায়োফাইটা, সবই কিন্তু টেরিডোফাইটা, বাট এদের মধ্যে এরকম গণ আলাদা আলাদা। ক্লিয়ার? তোমার বইয়ের মধ্যে যে গণ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে টেরিস, এই হচ্ছে কথা। ওকে ফাইন, এবার আসো 5 নাম্বার পয়েন্টে কি বলছে? সব স্পোর একই ধরনের হোমোস্পোরাস, কিন্তু টেরিডোফাইটার কিছু কিছু প্রজাতি বা কিছু কিছু গণে আমরা হেটেরোস্পোরাস দেখতে পাই। এখন তোমার পরীক্ষায় যদি আসে যে টেরিসের স্পোরগুলা কি ধরনের, তখন অবশ্যই কি বলবো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি জিজ্ঞাসা করি যে টেরিসের স্পোরগুলা কি ধরনের হয়, তখন কি কমেন্ট করবা? তখন কি অ্যানসার দিবা? এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও প্লিজ। ভাইয়া রেমেনটা হচ্ছে শল্কপত্র, মোটা চামড়া বলতে পারি, ঠিক আছে? রেমেনটা হচ্ছে শল্কপত্র, মোটা চামড়া, অমসৃণ। এই অমসৃণ চামড়াটা দিয়ে আমাদের কাণ্ড, রাইজোম কাণ্ডটা আচ্ছাদিত থাকে। ইয়েস, টেরিসে সবসময় হোমোস্পোরাস প্রকৃতি পাওয়া যায়। টেরিসটা এই জন্য একটু অনুন্নত প্রকৃতির টেরিডোফাইটা আর কি। কিছু উন্নত টেরিডোফাইটাই হেটেরোস্পোরাস আমরা পাইতে পারি। ওকে, আচ্ছা ফাইন। এরপরে দেখো 6 নাম্বার পয়েন্টে কি বলছে? 6 নাম্বার পয়েন্টে বলছে যে স্পোরানজিয়া গুলা একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে। এটা সুন্দর একটা ছবি আছে, ছবিটা আমি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, ছবিটা দেখাই। এই যে দেখো, এই যে ছবিটা আমরা একটু দেখি, এখানে খেয়াল করো, এটা কি ভাইয়া?
এটা হচ্ছে আমাদের ফার্নের একটা পত্রফলক, ঠিক আছে, এটা হচ্ছে একটা পিনা, ফার্নের একটা পত্রফলক বা পিনা। ওকে, তো পিনার ক্ষেত্রে এখানে দেখো, পিনার যে টিস্যু থেকে আমাদের স্পোরাঞ্জিয়াম তৈরি হবে সেটাকে বলা হয়ে থাকে অমোরা অথবা প্লাসেন্টা। তাহলে অমোরা অথবা প্লাসেন্টা মানে কি? আমাদের পিনার ভেতরের যে প্যারেনকাইমা টিস্যু থেকে আমাদের স্পোরাঞ্জিয়ামটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে অমোরা বা প্লাসেন্টা। স্পোরাঞ্জিয়াম মানে কি ভাই? স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ থাকে। স্পোরাঞ্জিয়ামের ভেতরে কি থাকে? স্পোর মাতৃকোষ থাকে। ক্লিয়ার জিনিসটা? অনেকগুলা স্পোরাঞ্জিয়ামকে একসাথে আমরা কি বলে থাকি? সোরাস বলে থাকি। অনেকগুলা স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে আমরা একসাথে কি বলবো? সোরাস। তাহলে এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে সোরাস। পত্রকে শেষের দিকে একটা ছোট্ট অংশ থাকে, এই অংশটা কি করে? সোরাসকে ঢেকে রাখে। এটাকে বলা হয়ে থাকে ফলস ইন্ডুসিয়াম। মানে কি? অপ্রকৃত পাতা। এটা আসলে প্রকৃত কোনো পাতা না, এটা ফলস ইন্ডুসিয়াম। এটা জাস্ট সোরাসকে ঢেকে রাখে বা প্রতিরক্ষা প্রদান করে। ক্লিয়ার জিনিসটা আমাকে বলবা। ভাইয়া হেটেরোমরফিক মানে কি? তুমি চিন্তা করো, হেটেরো মানে হচ্ছে আলাদা, আর মরফো কথার মানে হচ্ছে গঠন। তাহলে আলাদা গঠন যদি থাকে তখন আমরা সেটাকে বলে থাকি হেটেরোমরফিক। ভাইয়া সোরাস কি? অনেকগুলা স্পোরাঞ্জিয়াম, 1 2 3 4, এই 4টা স্পোরাঞ্জিয়ামকে একসাথে আমরা বলবো হচ্ছে সোরাস। ক্লিয়ার জিনিসটা বুঝছো? ওই যে ওয়াটার এবং ফুড কিভাবে পরিবাহিত হয় ভাইয়া, ওই যে বলছিলাম যে এদের ক্যাপসুলে কলুমেলা থাকে, এই কলুমেলার কিছু ভূমিকা আছে, প্লাস উদ্ভিদের কিছু কৈশিক জালিকার টান থাকে, এই কৈশিক জালিকার টানের জন্য তাদের পানি খনিজ লবণটা উপরে পৌঁছায়, যদিও তাদের ভাস্কুলার টিস্যু তন্ত্র নাই, এজন্য এরা অনুন্নত প্রকৃতির। ওকে, আচ্ছা ফাইন। এবার দেখো আমাদের এই যে স্পোরাঞ্জিয়াম থাকে, তুমি জানো যে স্পোরাঞ্জিয়ামের মধ্যে যেই অংশের মধ্যে প্রকৃতপক্ষে আসলে স্পোর মাতৃকোষ থাকে সেটাকে আমরা বলে থাকি ক্যাপসুল। কেন? স্পোরাঞ্জিয়ামের দেখো এই ছোট্ট অংশটা হচ্ছে এদের স্পোরাঞ্জিয়ামের বোটা বা বৃন্ত, আর এই পুরো অংশটা হচ্ছে এদের ক্যাপসুল। এই ক্যাপসুলটাকে একটু বড় করে এখানে দেখানো হয়েছে। ওকে, এখন খেয়াল করো এই ক্যাপসুলের মধ্যে আমরা কি কি ধরনের কোষ পাই। নাম্বার 1, ক্যাপসুলের মধ্যে থাকে অ্যানুলাস। নাম্বার 2 থাকে স্টোমিয়াম। মনে রাখতে হবে স্টোমিয়াম যে কোষ, এদের কোষ প্রাচীর হচ্ছে পাতলা কোষ প্রাচীর। স্টোমিয়ামের কোষ প্রাচীরটা কিরকম হয়? পাতলা কোষ প্রাচীর হয়। আর অ্যানুলাসের কোষ প্রাচীর হয়ে থাকে পুরু কোষ প্রাচীর। পুরু কোষ প্রাচীর। অ্যানুলাসের আরেকটা বৈশিষ্ট্য বইয়ের মধ্যে লিখে রাখো, তারা পানি ধারণ করতে পারে। অ্যানুলাস যে কোষগুলো আছে পানি ধারণ করতে পারে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছো? আর ভেতরে দেখো, ভেতরে এগুলো হচ্ছে আমাদের স্পোর মাতৃকোষ হিসেবে অবস্থান করতেছে। তুমি জানো যে স্পোর মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। যখন এখানে কি হবে? যখন এখানে আমাদের মায়োসিস বিভাজন হবে সেখান থেকে আমরা 4টা হ্যাপ্লয়েড স্পোর পাবো, এবং আলটিমেটলি যখন এই স্টোমিয়ামটা ফেটে যায়, স্টোমিয়ামটা ফেটে গেলে স্পোরগুলা বাইরে এভাবে উন্মুক্ত হতে পারে। ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে। স্পোরের কাহিনী ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। তাহলে আমি তোমাদের একটু জিজ্ঞাসা করি ভাই, যদি আমি বলে থাকি যে টেরিডোফাইটার যেই অঙ্গে স্পোর তৈরি হয় সেই অঙ্গের নাম কি? কমেন্ট সেকশনে জানাও। চতুষ্টয় বলতে কি 4টা বুঝাইছে? হ্যাঁ, যেহেতু স্পোর মাতৃকোষ থেকে আমরা একবার মিওসিস বিভাজনে 4টা স্পোর পাইতে পারি, এজন্য এখানে চতুষ্টয় বোঝানো হয়েছে আর কি। ক্লিয়ার? স্পোর মাতৃকোষ অলওয়েজ টুয়াইস এন। ভেরি গুড। প্লাসেন্ট, হ্যাঁ, এটা আসলে কি? যেই অঙ্গের মধ্যে স্পোর তৈরি হয় সেই অঙ্গকে আমরা কি বলবো? স্পোরাঞ্জিয়াম বলবো। স্পোরাঞ্জিয়ামটা কোত্থেকে তৈরি হয়? আমাদের পিনা অথবা পত্রফলকের প্লাসেন্টা বা অমোরা থেকে তৈরি হয়। ক্লিয়ার? অনেকগুলা স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে আমরা কি বলে থাকি? সোরাস বলে থাকি। সোরাসকে প্রতিরক্ষা কে দেয়? ফলস ইন্ডুসিয়াম প্রতিরক্ষা দেয়। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? আশা করি ঝামেলা নাই। এখন তুমি আমাকে বলো যে এই যে স্পোরাঞ্জিয়ামের ক্যাপসুল থাকে, এই ক্যাপসুলের মধ্যে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট কোষকে আমরা কি বলে থাকি? পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট কোষটাকে আমরা কি বলে থাকি? ক্যাপসুলের মধ্যে যে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট কোষ থাকে সেটাকে আমরা কি বলে থাকি? এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও প্লিজ। ওকে, এটা আমাকে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাও দ্রুত।
ভাইয়া বহু বর্ষজীবী মানে কি? বহু বর্ষ, এক বর্ষজীবী মানে কি? যে গাছটা নরমালি 1 বছর পরে মারা যায়, এটা হচ্ছে এক বর্ষজীবী। যে গাছগুলা একের অধিক মানে নরমালি দেখা যায় যে 2 এর অধিক বর্ষ বেঁচে থাকে, সেটা হচ্ছে বহু বর্ষজীবী, এরকম। ইয়েস, ঠিক আছে, ভেরি গুড। এস্টোমিয়াম, এস্টোমিয়ামটা হচ্ছে পাতলা কোষ প্রাচীর, ওকে। আর অ্যানুলাসটা হচ্ছে পুরু কোষ প্রাচীর, এখানে পানি ধারণ করতে পারে এরা। ক্লিয়ার? শেষ। এখন আমি তোমাদের থ্যালাসের আমাদের এটার জীবন চক্রটা আমি আসলে দেখতে চাই তোমাদের। জীবন চক্রটা তোমরা যদি না বোঝো তাহলে সেখান থেকে আসলে তোমরা বুঝতে পারবে না। আমি একটু বোর্ডের মধ্যে এঁকে তোমাদের দেখাবো। এটা দেখো সুন্দরভাবে আমরা এটা আঁকার চেষ্টা করি। প্রথমে আমরা কি দিব? প্রথমে আমরা জানি যে একটা টেরিস উদ্ভিদ ভাবে আঁকি, এটা হচ্ছে মূল। তুমি জানো যে টেরিসের কাণ্ডটা এরকম রাইজোম জাতীয়, যেটা রেমেন্টা নামক শল্কপত্র থাকে। আচ্ছা, ভালো কথা। এখানে এরকম কি থাকে? এখানে এরকম 3টা পাতা থাকে। প্রত্যেকটা পাতার মধ্যে অনেকগুলো এরকম আমরা অবৃন্তক পত্রফলক পাই, যেগুলোকে আমরা বলে থাকি পিনা। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। একটা পিনা আমি একটু এরকম দেখাই। এরকম দেখাইলাম কেন? কারণ এখানে থাকে হচ্ছে আমার প্লাসেন্টা থেকে আমার স্পোরানজিয়াম তৈরি হইলো, রাইট? আচ্ছা, এবার দেখো, তাহলে প্রথম কথা, তুমি বাইরে থেকে ফার্নের এই যে গঠন দেখতে পাচ্ছ, এই গঠনটাকে আমরা বলে থাকি স্পোরোফাইট দশা। স্পোরোফাইট দশা মানে কি? তোমার স্পোর তৈরি করতে হবে। এই স্পোর তৈরির কাজটা কে করবে? স্পোরানজিয়াম করবে। সো স্পোরানজিয়াম থেকে আমি একটা হ্যাপ্লয়েড স্পোর পাইলাম। এই স্পোরটা, এটা হচ্ছে আমার হ্যাপ্লয়েড স্পোর। এই স্পোরটা এখন অঙ্কুরিত হবে। স্পোরটা যখন অঙ্কুরিত হয় তখন আমরা সেখান থেকে কি পাবো? সেখান থেকে আমরা এরকম একটা থ্যালাস গঠন পাই। স্পোরটা যখন অঙ্কুরিত হলো, মাটিতে পড়ে স্পোরটা যখন অঙ্কুরিত হলো, তখন আমরা এরকম একটা থ্যালাস গঠন পাই। ফার্নের অথবা টেরিডোফাইটের যে থ্যালাস, সেটাকে আমরা বলে থাকি কি? সেটাকে আমরা কি বলবো বলো? মাহিন বলছে হচ্ছে স্টেডিয়াম। স্টোমিয়ামের জায়গায় বলছে স্টেডিয়াম। আচ্ছা, তো খেয়াল করো, স্পোরটা যখন অঙ্কুরিত হবে, টেরিডোফাইটের স্পোরটা যখন অঙ্কুরিত হবে, তখন আমরা যে থ্যালাস গঠনটা পাই সেটাকে আমরা বলে থাকি প্রোথ্যালাস। কি বলবো? প্রোথ্যালাস। প্রোথ্যালাসের বৈশিষ্ট্যগুলো আমাদের বুঝতে হবে এখন। প্রথম কথা, প্রোথ্যালাসটাও স্বতন্ত্র, স্বভোজী। প্রোথ্যালাসটা কোন ধরনের দশা? গ্যামেটোফাইটিক দশা। তাহলে প্রোথ্যালাসটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? অবশ্যই হ্যাপ্লয়েড হবে এটা, ওকে। প্রোথ্যালাসের মধ্যে জননাঙ্গ কি থাকে ভাই? অবশ্যই জননাঙ্গ থাকে। আর কি গনিয়ামও থাকবে, অ্যানথেরেডিয়ামও থাকবে। ঠিক আছে, এবার খেয়াল করো, এই যে আমাদের প্রোথ্যালাস আছে, এই যে খাঁজটা আছে, এই খাঁজের আশেপাশে থাকে হচ্ছে আমাদের এরকম ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম। ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ, ওকে। তাহলে অগ্রস্থ খাঁজের আশেপাশে থাকে হচ্ছে আমাদের স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম। আর এখানে দেখো, প্রোথ্যালাসের নিচের দিকে এরকম কিছু রাইজয়েড বের হয়, যে রাইজয়েড দিয়ে তারা কি করতে পারে? তারা মূলত পানি, খনিজ লবণ শোষণ করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এই রাইজয়েডের আশেপাশে গোলাকার কিছু অ্যানথেরেডিয়াম বা পুং জননাঙ্গ থাকে। যেহেতু আমাদের প্রোথ্যালাসের মধ্যে একই সাথে স্ত্রী জননাঙ্গও আছে, পুং জননাঙ্গও আছে, এই জন্য আমরা এই প্রোথ্যালাসকে বলবো সহবাসী। কি বলবো আমরা? প্রোথ্যালাসকে বলবো হচ্ছে সহবাসী। যখন দুটি জননাঙ্গ একই সাথে অবস্থান করে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে সহবাসী। তাহলে প্রোথ্যালাসটা সহবাসী কেন? কারণ একই সাথে পুং জননাঙ্গ আছে, স্ত্রী জননাঙ্গ আছে। বইয়ের মধ্যে যে পিকচারটা আছে তোমরা সেই পিকচার অনুসারে আঁকবা, কিন্তু আমি এটা তোমাদের বোঝানোর জন্য আঁকতেছি ব্যাপারটা, বুঝছো? আর কোনো কথা নাই। তাহলে প্রোথ্যালাসের সবগুলো বৈশিষ্ট্য আমরা এখানে দেখলাম। এবার দেখো, এখন কি হবে ভাই? এখন আর কিছুই হবে না। তুমি জানো যে আমাদের এই অ্যানথেরেডিয়াম থেকে আসবে হচ্ছে শুক্রাণু, আর আর্কিগোনিয়াম থেকে আসবে হচ্ছে ডিম্বাণু। পরবর্তীতে এই দুইটা যখন নিষিক্ত হয়, নিষিক্ত হওয়ার পরে আমরা পুনরায় কিন্তু আবার আমাদের কোন গঠনটা পাবো? পুনরায় আমাদের এই গঠনটা পেয়ে যাব, স্পোরোফাইটিক গঠনটা পেয়ে যাব। ঠিক আছে, কোত্থেকে? জাইগোট থেকে। তুমি জানো যে শুক্রাণু ডিম্বাণুর যখন মিলন হয়, সেই মিলন থেকে আমরা পাই হচ্ছে জাইগোট অথবা উওস্পোর। এই জন্য বলা হয় জাইগোট অথবা উওস্পোর হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ, কারণ সেখান থেকে আমরা স্পোরোফাইট দশাটা পাই। আর প্রোথ্যালাস এটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা,
এটার প্রথম কোষ হচ্ছে আমাদের স্পোর, কারণ এই স্পোরটা অঙ্কুরিত হয়ে আমাদের প্রোথেলাসটা তৈরি হয়। ক্লিয়ার হলো জিনিসটা? কিরে পাগলারা বল, পাগলারা কোথায় গেলি তোরা, বল ক্লিয়ার হলো কিনা জিনিসটা? ভাইয়া কি তোদের বুঝাইতে পারলো? আমরা কি বুঝলাম জিনিসটা? বোধগম্য কি হলো কিনা একটু জানা কমেন্ট সেকশনে। ঠিক আছে, একটু জানা কমেন্ট সেকশনে যে বোধগম্য হলো কিনা। সবগুলো একসাথে আমি পড়াই দিলাম, আশা করি এখন তোদের বুঝতে কোনো সমস্যা হবে না। ভাইয়া অশ্বক্ষুরাকৃতি স্টিলি কি? স্টিলি কথাটা কই থাকে আমি তোমাদের বলি। স্টিলি কথাটা হচ্ছে পরিবহন টিস্যুর একটা অংশ হচ্ছে স্টিলি। ঠিক আছে, পরিবহন টিস্যুর একটা অংশ হচ্ছে স্টিলি। সো এই যে স্টিলিটা যখন অশ্বক্ষুরাকৃতির মানে কি, মানে হচ্ছে একটা এইরকম একটা গঠন, অশ্বক্ষুরাকৃতির একটা গঠন, এই ধরনের একটা গঠন। যখন স্টিলিটার গঠন এই ধরনের অশ্বক্ষুরাকৃতির হয় তখন সেটাকে আমরা বলে থাকি অশ্বক্ষুরাকৃতির স্টিলি। ক্লিয়ার? ওকে ফাইন, চলো আমরা এখন একটু বইয়ে যাই। এই দশাটাই কিন্তু এভাবে এখানে দেখানো হয়েছে, বাট এটা একটু কনফিউজিং লাগতে পারে তোমাদের কাছে, এজন্য আমি বোর্ডের মধ্যে দেখাই দিলাম আর কি। ওকে আচ্ছা ফাইন, তাহলে আমরা এখন এই সবগুলা জিনিসই পড়লাম, সবগুলো ফিগার আমরা দেখলাম, এখন আমরা আস্তে আস্তে বাকি জিনিসগুলো একটু দেখে ফেলবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু বাকি জিনিসগুলো একটু দেখি। বৈশিষ্ট্য 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 পড়তেছিলাম না, বৈশিষ্ট্য কই? এই যে এখানে দেখো 6 নম্বর পয়েন্টে কি বলছে, যে স্পোরাঞ্জিয়াম গুলো একত্রিত হয়ে সোরাস গঠন করে। স্পোরাঞ্জিয়াম ফলস ইন্ডোসিয়াম দিয়ে ঢাকা থাকে। এদের যে প্রোথেলাসটা এরা সবুজ হয়। আমি ফার্স্টেই বলছিলাম যে আমাদের ফার্নের ক্ষেত্রে বা টেরিডোফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইট দশাটাকে আমরা বলে থাকি প্রোথেলাস। ঠিক আছে, এই প্রোথেলাসটা সবুজ হবে, তারা হৃৎপিণ্ড আকৃতির হয়, তারা সহবাসী হয়। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা ওকে, এরপরে দেখো রাইজোমের নিচ থেকে অস্থানিক মূল বের হয়। ওই যে আমাদের অস্থানিক মূল বলতে কি বোঝানো হয়েছে, আমাদের যেই ফার্নের ক্ষেত্রে তুমি যে কাণ্ডটা পড়ছো না, রাইজোম কাণ্ড, রাইজোমের কাণ্ডের নিচ থেকে এরকম যে মূলগুলো তৈরি হয় সেগুলোকে বলছে অস্থানিক মূল। ঠিক আছে, সেগুলোকে বলছে অস্থানিক মূল। পাতায় র্যাকিস থাকে, আমরা পড়ছিলাম যে পত্র ফলকগুলা যেই দণ্ড বরাবর থাকবে সেটাই হচ্ছে আমাদের র্যাকিস। ওকে ফাইন, এবার আসো আমরা এখন যাব হচ্ছে কোথায়, পরের টপিকটায় আমরা একটু যাই। যে টেরিসটা হচ্ছে টেরিডোফাইট প্রকৃতির, আমরা জানি এই টেরিসটা রোদে জন্মাতে পছন্দ করে, এই জন্য এদেরকে আমরা বলে থাকি সানফার্ন বলে থাকি আর কি। এবং যেখানে আমরা পড়ছিলাম যে ব্রায়োফাইটাকে আমরা বলছিলাম উভচর উদ্ভিদ, এই টেরিসকে আমরা বলে থাকি আসলে অর্ধবায়বীয় উদ্ভিদ। কারণ দেখা যায় যে বহু পুরনো কিছু বিল্ডিং কিংবা প্রাচীরের গায়ে গতরে এইসব টেরিস মূলত হচ্ছে জন্ম নেয়। বুঝতে পারছো, অনেকটা অর্ধবায়বীয় অবস্থায়। তাদের অর্ধেক অংশ থাকে হচ্ছে মাটির ভেতরে অথবা ইটের স্তূপের নিচে, বাকি অর্ধেক জাস্ট মাথা চারা দিয়ে ওঠে। এই জন্য যেহেতু কিছু অংশে বায়ুর সংস্পর্শে থাকে, কিছু অংশ বায়ুর সংস্পর্শে থাকে না বা মাটির নিচে থাকে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে অর্ধবায়বীয়। কারণ কি, কারণ এদের কাণ্ডটাই তো আসলে মাটির নিচে থাকে, এই কারণে এদের বলা হয় অর্ধবায়বীয়। ওকে, টেরিসের দৈহিক গঠনটা আমরা অলরেডি পড়ছি, আমরা রাইজোম কাণ্ড নিয়ে আলোচনা করছি। ফার্নের পাতাকে বলা হয়ে থাকে ফ্রন্ট। মুকুল অবস্থায় পাতার যে বিন্যাস সেটা হচ্ছে সার্সিনেট ভার্নেশন বলা হয়ে থাকে, অর্থাৎ একটু কুণ্ডলিত অবস্থায় পাতাটা থাকে, এটাই হচ্ছে সার্সিনেট ভার্নেশন। পত্রখণ্ডকে আমরা বলে থাকি হচ্ছে পিনা। রাইজোমের অন্তর্গঠন যখন আমরা দেখব, এটা একটু ভালো মতো খেয়াল করো। রাইজোম হচ্ছে কি, রাইজোম হচ্ছে আমাদের, ভাইয়া শ্রেণীবিন্যাস গুলোকে মুখস্থ করতে হবে, শ্রেণীবিন্যাস তেমন দরকার নাই, একবার দেখে রাখো। ঠিক আছে, কারণ এই যে আমাদের টেরিসের ক্ষেত্রে একটা ব্যাপারই তোমরা একটু ভালো মতো দেখে রাখবা, এই ফিলিসিনোফাইটা, এদের ডিভিশনটা হচ্ছে ফিলিসিনোফাইটা, এটা একটু মাথায় রাখো। এই একটা মনে রাখলেই বাকিগুলা এমনি অটোই মনে থাকে। বাট এখান থেকে নরমালি কোশ্চেন আসে দেখা যায় না, তোমরা অলরেডি দেখছো প্রশ্ন কোত্থেকে আসে, প্রশ্ন আসে হচ্ছে মেইনলি আমাদের বৈশিষ্ট্যগুলো থেকে মেইনলি প্রশ্ন আসে, বাট দেখে রাখো তোমরা ডিভিশনটা ফিলিসিনোফাইটা। ভাইয়া সিকিউতে কি ডিভিশনটা লাগবে? সিকিউতে আমাদের শ্রেণীবিন্যাস তেমন দরকার হয় না, সিকিউতে আমাদের এই ফার্ন কিংবা মসের শ্রেণীবিন্যাস তেমন একটা চায় না আসলে। ওকে আচ্ছা, তাহলে এবার আসো, টেরিসের দৈহিক গঠন আমরা অলরেডি পড়ছি, যৌগিক পত্র আমরা দেখছি ব্যাপারটা। এবার আসো রাইজোমটা কি, রাইজোম হচ্ছে আমাদের টেরিডোফাইটার ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। রাইজোমটাকে আমি এখন একটু প্রস্থচ্ছেদ করলাম, প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে আনলাম। তো রাইজোমের সবার বাইরে যে স্তরটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের এপিডার্মিস। এই এপিডার্মিসের মধ্যে আমরা কোন ধরনের কোষ দেখি, আমরা দেখতে পাই প্যারেনকাইমা কোষের একটা মাত্র স্তর।
আমি আগেই বলছিলাম যে প্যারেনকাইমা কোষ হচ্ছে জীবিত কোষ নাম্বার 1, নাম্বার 2 তাদের কোষ প্রাচীর হচ্ছে পাতলা প্রকৃতির হয়। ক্লিয়ার? মনে যেন থাকে, প্যারেনকাইমা হচ্ছে জীবিত কোষ, নাম্বার 2 এদের কোষ প্রাচীর হচ্ছে পাতলা প্রকৃতির হবে। ওকে, এরপরে কি থাকে? এপিডার্মিসের পরেরটা হচ্ছে হাইপোডার্মিস। কি থাকে? হাইপোডার্মিস। হাইপো মানে হচ্ছে নিচে, নিচে থাকে হাইপোডার্মিস। ওকে, এরপরে পুরো অংশটাই হচ্ছে আমাদের এই কর্টেক্স। পুরো অংশটাই হচ্ছে আমাদের কি? কর্টেক্স। এই কর্টেক্সের মধ্যে খেয়াল করো এই ধরনের কিছু ভাস্কুলার বান্ডেল আমরা দেখতে পাই। ভাস্কুলার বান্ডেল আমরা দেখতে পাই। আচ্ছা, এখন কথা হচ্ছে টেরিসের মধ্যে আমরা কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখি? খেয়াল করো, টেরিসে যে ভাস্কুলার বান্ডেল থাকে, প্রথম কথা ভাস্কুলার বান্ডেল কেন বলছি? বান্ডেল মানে হচ্ছে যেখানে জাইলেম এবং ফ্লোয়েম একই সাথে অবস্থান করে সেটাকে আমরা বলতে পারি ভাস্কুলার বান্ডেল। কখনো কখনো জাইলেম ফ্লোয়েম আলাদাভাবে অবস্থান করে, সেটাকেও ভাস্কুলার বান্ডেল বলা যায়। যেমন উদ্ভিদের মূলে জাইলেম আর ফ্লোয়েম আলাদাভাবে থাকে, এটা এক ধরনের ভাস্কুলার বান্ডেল। আর এই ফার্নের ক্ষেত্রে কি দেখা যায়? জাইলেম ফ্লোয়েমটা এরকম একসাথে বান্ডেল আকারে অবস্থান করে, সেটাও ভাস্কুলার বান্ডেল। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের ফার্নের ক্ষেত্রে যেটা দেখা যায়, এদের ভাস্কুলার বান্ডেলের কেন্দ্রে থাকে জাইলেম, কেন্দ্রে থাকে হচ্ছে জাইলেম, আর বাইরে কি থাকে? বাইরে থাকে হচ্ছে এরকম ফ্লোয়েম, বাইরে থাকে হচ্ছে আমাদের ফ্লোয়েম। ফ্লোয়েম দেখছো, জাইলেম আর ফ্লোয়েম একই সাথে থাকতেছে। এই জন্য আমাদের এই ফার্নের যে ভাস্কুলার বান্ডেল সেটাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। কি বলা হবে? হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। এই জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল ভাই কোথায় কোথায় দেখি আমরা? প্লিজ মনে রাখতে হবে এটা। কেন প্লিজ বললাম? টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, এই তিনটা জিনিসে আমরা হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখতে পাই। ক্লিয়ার জিনিসটা? বুঝলাম? হ্যাঁ, স্টিলিতে থাকে ভাস্কুলার বান্ডেল, পরিবহন টিস্যুর একটা অংশ হচ্ছে স্টিলি। ওকে ফাইন, বুঝলাম কিনা এখন আমাকে একটু বলো যে ভাস্কুলার বান্ডেলের কাহিনী কোনটা, বুঝলাম কিনা, ক্লিয়ার হলো কিনা আমাকে একটু জানাও দ্রুত। হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল জিনিসটাকে আমরা বুঝলাম কিনা? ভাইয়া কর্টেক্সটা আসলে কি? কর্টেক্সটা হচ্ছে ভেতরের কিছু কোষের স্তর, ঠিক আছে? ভেতরের কিছু কোষের স্তরকে আমরা বলে থাকি কর্টেক্স। কর্টেক্স আসলে কিচ্ছু না, ভেতরের কিছু কোষের স্তরকে আমরা বলে থাকি কর্টেক্স। এই কর্টেক্সের মধ্যে আমরা ভাস্কুলার বান্ডেলটা দেখতে পাই। ক্লিয়ার জিনিসটা? বুঝছো? ইয়েস, ভেরি গুড, ক্রিস্টাল ক্লিয়ার। চলো এবার আমরা নিচে যাই। জাইলেম কেন্দ্রিক এটা জিনিসটাকে আমরা এখানে বুঝলাম। পত্রকের অন্তর্গঠনটা একটু আমাদের দেখো, যে নরমালি কি দেখা যায়? ঊর্ধ্বত্বক, ধরো একটা পাতা, ধরো আমার হাত হচ্ছে একটা পাতা, তো তুমি জানো এই পাতার উপরের যে ত্বকটা, এই উপরের ত্বকটা হচ্ছে কালা। উপরের ত্বক কি কালা? কারণ ভাইয়া তো কালা, তো ভাইয়ার হাত তো কালা হবে স্বাভাবিক। তো এই উপরের ত্বকটা, পাতার যে উপরের ত্বকটা হচ্ছে কালা ত্বক। এই ঊর্ধ্ব ত্বকটে থাকে হচ্ছে কিউটিকল। কিউটিকল মানে কি রে পাগলা? কিউটিকল মানে হচ্ছে কিছু চর্বির স্তর। এই চর্বির স্তর থাকার জন্য কি হয়? উদ্ভিদের পাতা দিয়ে প্রসাধনটা কিছুটা কম হয়। ওকে, আর ফার্নের পাতায় এই যে সাদা নিম্নত্বক দেখতে পাচ্ছ, এই নিম্নত্বকে থাকে হচ্ছে পত্ররন্ধ্র অথবা স্টোমাটা। বুঝলাম জিনিসটা? প্লিজ হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম এবং সেলাজিনেলা। ওকে, তাহলে আমার মানে সাদি ভাইয়ার কি এই হাতটা হচ্ছে টেরিসের যদি পাতা হয়, এটা হচ্ছে ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বত্বক হচ্ছে কালা মানে কিউটিকল থাকে, আর নিম্নত্বকে থাকে হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। এটা মনে রাখতে হবে। ওকে প্লিজ, মানে আমি একটু লিখে দিই তাহলে, এটা টিস্যু টিউশনতে আছে, তোরা পরে পড়বি অবশ্য, তাও এখন শিখে রাখ। টেরিস, তারপর হচ্ছে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম এবং সেলাজিনেলা। ওকে প্লিজ মনে রাখতে হবে এটা। ওকে ঠিক আছে, উভয় ত্বকের মাঝখানে থাকে হচ্ছে মেসোফিল স্তর। এখন মেসোফিলের কাহিনীকে আমি তোমাদের বলি। পাতার প্যারেনকাইমাকে বলা হয়ে থাকে মেসোফিল। পাতার মধ্যে তুমি যে প্যারেনকাইমা কোষ পাও, সেই পাতার প্যারেনকাইমা কোষকে আমরা বলে থাকি হচ্ছে মেসোফিল বলে থাকি। ক্লিয়ার জিনিসটা? মেসোফিল মানে হচ্ছে কি? পাতার প্যারেনকাইমা। ওকে ফাইন। টেরিসের জনন কিভাবে হয় আমরা জানি, যে অঙ্গজ প্রজননটা হবে জাস্ট যদি কোনো একটা শাখা যদি
বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে, সেখান থেকে নতুন একটা টেরিস উদ্ভিদ জন্ম নিতে পারে। অযৌন প্রজনন হয় কিভাবে? আমরা এটা অলরেডি দেখছি, স্পোরের মাধ্যমে হয়। সেই স্পোর থেকে থ্যালাস বা প্রোথ্যালাস সে গঠন করবে, সেটাই হচ্ছে আমাদের কি অযৌন প্রজনন। আচ্ছা, অ্যানুলাস নিয়ে আমরা কথাবার্তা বলছি যে অ্যানুলাস হচ্ছে কাইটিন যুক্ত পুরু কোষস্তর বিশিষ্ট, আর এরা হচ্ছে পানিগ্রাহী, বলছি না এরা পানি ধারণ করতে পারে। আর এস্টোমিয়ামটা কি? এরা হচ্ছে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস। গ্রেগর জোহান মেন্ডেল সাহেব তিনি আবার এসেছেন। ল্যাপ্টোসেন্ট্রিক হলো ট্রাকিনা আর হচ্ছে ইয়াকা। ভেরি গুড। আচ্ছা, ফাইন। আমরা এটা টিস্যু চ্যানেলে গিয়ে পড়বো সুন্দরভাবে, চাপ নেওয়ার কিছু নাই। আচ্ছা, আসো এবার কিছু জিনিস আমরা এখানে দেখি। তোমরা জানো যে আমাদের ক্যাপসুলের মধ্যে স্পোর মাতৃকোষ থাকে, একটু জেনে রাখো যে প্রত্যেকটা স্পোরেনজিয়ামের 16টার মতো স্পোর মাতৃকোষ থাকে। তার মানে প্রত্যেকটা স্পোরেনজিয়াম থেকে আমরা 16 গুণ 4 64টা হ্যাপ্লয়েড স্পোর পাইতে পারি। ওকে, প্রত্যেকটা স্পোর কি ধরনের হয়ে থাকে? একই বৈশিষ্ট্যের হয়, গাঢ় বাদামি বর্ণের হয়। ইম্পর্টেন্ট লাইন, গাঢ় বাদামি বর্ণের। বর্ণটা কি ধরনের? লাল, হলুদ না গোলাপি? মেয়েরা বলবে গোলাপি, ছেলেরা বলবে লাল, নীল, সবুজ না, গাঢ় বাদামি বর্ণের। ঠিক আছে, তাহলে 16 গুণ 4 64টা আমাদের কি থাকে? স্পোর তৈরি হয়। এরা দ্বিস্তরী হয়, জার্মপোর থাকে। জার্মপোর মানে কি? দেখো, জার্মপোর মানে কি? জার্মপোর মানে ছিদ্র, পোর মানেই হচ্ছে ছিদ্র। স্পোরের গায়ে যে ছিদ্রটা থাকে সেটাই হচ্ছে আমাদের জার্মপোর। ওকে, ফাইন। গ্যামেটোফাইটিক উদ্ভিদ, প্রোথ্যালাস নিয়ে আমি অলরেডি অনেকগুলো কথাবার্তা বলছি। তুমি জানো যে প্রোথ্যালাসে একটা অগ্রস্থ খাঁজ থাকে এরকম, এই খাঁজ বরাবর থাকে ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম, যেখান থেকে আমাদের ডিম্বাণুটা আসবে। আর নিচে এরকম কি থাকে? রাইজয়েডের মতো, মানে এককোষী রাইজয়েডের মতো কিছু গঠন থাকে, যেগুলা মূলের মতো কাজ করে থ্যালাসের ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের ফার্নের গ্যামেটোফাইটিক দশা। সেই রাইজয়েডের ফাঁকে ফাঁকে কি থাকে? এই পুংজননাঙ্গ গোলাকার বা ডিম্বাকৃতির অ্যান্থেরেডিয়াম থেকে, এখান থেকে আসা হচ্ছে শুক্রাণু। ওকে, এই তো জনজনটা এইভাবে হয়। ঠিক আছে, ফাইন। মিউসিলাস আর ম্যালিক অ্যাসিড, এটা একটু খেয়াল করো। এটা কিসের গঠন? এটা হচ্ছে আমাদের একটা টেরিসের আর্কিগোনিয়ামের গঠন দেখানো হয়েছে। তো আর্কিগোনিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, সবার নিচে থাকে হচ্ছে ডিম্বাণু। ক্লিয়ার? এর উপরে থাকে একটা উদরীয় নালিকা কোষ। খেয়াল করো সংখ্যাগুলো, খেয়াল করো। উদরীয় নালিকা কোষ কয়টা থাকে? একটা। গ্রীবা নালিকা কোষ কয়টা থাকে? 3 থেকে 4টা। ঠিক আছে, গ্রীবা নালিকা কোষ 1 2 3, 3 থেকে 4টা গ্রীবা নালিকা কোষ, আর উদরীয় নালিকা কোষ থাকে একটা। এই উদরীয় নালিকা কোষের ঠিক পরেই থাকে হচ্ছে ডিম্বাণু। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তো কি করে জানো? আমাদের এই আর্কিগোনিয়াম থেকে ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়। এই ম্যালিক অ্যাসিডটা হচ্ছে শুক্রাণুকে কাছে টানে। ক্লিয়ার? শুক্রাণুটা এই ম্যালিক অ্যাসিডের টানে মূলত ডিম্বাণুর কাছে গিয়ে পৌঁছায়। এই হচ্ছে কথা। অ্যান্থেরেডিয়াম আমরা অলরেডি পড়ে ফেলছি। যে তুমি আমাকে বলো, ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা যেই শুক্রাণু পাই সেটা কয় ফ্লাজেলা বিশিষ্ট হয়? ব্রায়োফাইটার ক্ষেত্রে শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট হয় বলো? জার্মপোর হচ্ছে জনন ছিদ্র। আসলে জার্মপোর আসলে কোথায় বেশি থাকে? জার্মপোর আমরা বলতে পারি এরা ডিম্বাণুতে থাকে, সেখানে জনন ছিদ্র থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, রাইট? বাট স্পোরের ক্ষেত্রে যে ছিদ্রটা আছে সেটাকে জার্মপোর বলা হয়েছে বইয়ের মধ্যে। ভেরি গুড, দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। তখনই আমি একটাই কথা বলছিলাম যে মনে রাখবা যে টেরিডোফাইটার যে টেরিস, সেখানে আমরা বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু পাই। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু। ঠিক আছে, তারপর আস্তে আস্তে এটা কি হবে? নিষেক হবে। নিষেকটা হয় কিসের মাধ্যমে? নিষেকটা হয় হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিডের জন্য। আলটিমেটলি নিষেক হলো, নিষেক থেকে জাইগোট বা ওস্পোরের মাধ্যমে দেখো সুন্দর মতো এই প্রোথ্যালাসের বুক চিরে আমাদের টেরিসের স্পোরোফাইট দশাটা মাথা উঁচু করে দাঁড়াইছে। খেয়াল করছো জিনিসটা? ওকে, এজন্য বলা হয় যে টেরিডোফাইটের ক্ষেত্রে প্রধান দশা কোনটা? স্পোরোফাইট। আর অপ্রধান দশা কোনটা? গ্যামেটোফাইট। আমি বাইরে থেকে ফার্নের কোন দশাটা দেখবো? স্পোরোফাইটিক দশাটা দেখবো আমি, যেটা মূল কাণ্ড পাতা আছে। ওকে, ঠিক আছে। আর তো এখানে না বোঝার মতো কিছু নাই রে পাগলা, সব পড়াই দিছি। যৌনক্রম মানে কি? যৌনক্রম মানে হচ্ছে দেখো যে স্পোরোফাইটিক আর গ্যামেটোফাইট দশার যে রূপান্তর। ঠিক আছে ভাইয়া, ম্যালিক অ্যাসিড কেন ভাইয়া? কেন মানে এখন আল্লাহ দিচ্ছে কিছু একটা জিনিস দিছে, ঠিক আছে, আল্লাহ এই অ্যাসিডটা দিছে, এই অ্যাসিডের জন্য টেরিডোফাইট হচ্ছে যৌন প্রজনন করতে সক্ষম, এই জন্য ম্যালিক অ্যাসিড। এই হচ্ছে কথা। ম্যালিক অ্যাসিডটা আসে থেকে? আর্কিগোনিয়াম থেকে আসে, এটা আমাদের মনে রাখতে হবে। তো যৌনক্রম মানে কি? স্পোরোফাইট আর হচ্ছে গ্যামেটোফাইট দশার মধ্যে যে পারস্পরিক রূপান্তর হয় সেটাই হচ্ছে আমাদের যৌনক্রম। ক্লিয়ার? তোরা মানে বলতো যে একটা স্পোরেনজিয়ামের মধ্যে কয়টা স্পোর মাতৃকোষ আমরা পাই? হ্যাঁ,
কয়টা স্পোর মাতৃকোষ আমরা পাই? এই জিনিসটা একটু বলো, কয়টা স্পোর মাতৃকোষ কি? ভাইয়া যৌন জিনিসটা কি? যৌন জিনিসটা আসলে আমরা বলতে পারি হচ্ছে পর্যায়। যৌনটাকে আমরা বলতে পারি হচ্ছে আমরা দশা বা পর্যায় বলে থাকি, পর্যায়ক্রম। স্পোরোফাইটের পরে গ্যামেটোফাইট, গ্যামেটোফাইটের পরে আবার স্পোরোফাইট দশা আসে, এটা হচ্ছে যৌন। ওকে, হ্যাঁ ঠিক আছে। কয়টা স্পোর মাতৃকোষ আমরা পাই? ভেরি গুড, ওয়েবসাইটে অল টাইম সবার আগে আমরা পাই, আমরা হচ্ছে 16টা স্পোর মাতৃকোষ থাকে, সেখান থেকে 64টা হ্যাপ্লয়েড স্পোর আমরা এখানে পাই। ভেরি গুড, অস্থির। আর আমরা অলরেডি এই রূপান্তরটা আমরা দেখছি যে জীবনচক্র যৌনক্রম ব্যাপারটা দেখছি এখানে। আর তুমি জানো যে স্পোরোফাইট পর্যায়টা দীর্ঘ হবে, গ্যামেটোফাইট পর্যায়টা হচ্ছে সংক্ষিপ্ত হয়। এখন একটু খেয়াল করো, তুমি দেখো আমাদের ফার্নের ক্ষেত্রে যখন আমরা স্পোরোফাইট দশা আঁকি সেটা দেখতে অনেকটা কিরকম, সেটা দেখতে এরকম, মূল কাণ্ড পাতায় বিভক্ত। আর গ্যামেটোফাইট দশাটা কিরকম, এরকম হৃৎপিণ্ড আকৃতির। তার মানে কি দুইটা দশার মধ্যে আকার আকৃতির ভিন্নতা আছে না, এই জন্য এদেরকে বলা হয় হেটেরোমরফিক যৌনক্রম। হেটেরো কথার মানে কি ভিন্ন, আর মরফিক কথাটা আসছে মরফোলজি থেকে বা মরফো থেকে, গঠনে আকার আকৃতিতে ভিন্ন পর্যায়, এই জন্য এই যৌনক্রমকে বলা হয় হেটেরোমরফিক যৌনক্রম। ক্লিয়ার? আচ্ছা, যদি যেই যৌনক্রমে হ্যাপ্লয়েড দশা ডিপ্লয়েড দশা দুটোই সমান হয় সেটাকে আমরা বলে থাকি ডিপ্লোবায়োন্টিক। তাহলে ডিপ্লোবায়োন্টিক দশায় কি সমান? স্পোরোফাইটিক দশা আর গ্যামেটোফাইটিক দশা একদম সমান সমান, এটাকে বলা হয় ডিপ্লোবায়োন্টিক। আকার আকৃতি যদি ভিন্ন হয় ডিপ্লোবায়োন্টিক, সেটা হচ্ছে হেটেরোবায়োন্টিক হবে। হেটেরো মানে হচ্ছে ভিন্ন আকৃতির, এই হচ্ছে কথা। তাহলে ফার্নের মধ্যে আমরা কোনটা দেখতে পাই? আমরা হেটেরোমরফিক যৌনক্রম দেখতে পাবো ফার্নের মধ্যে, মনে জানা থাকে। ফার্নের মধ্যে আমরা কোনটা দেখতে পাই? হেটেরোমরফিক যৌনক্রম আমরা দেখতে পাই। টেরিসের অর্থনৈতিক গুরুত্ব আমরা একটু দেখবো, ঠিক আছে, এটা তো আমরা জানি। আচ্ছা, পরিবেশ দূষণের সূচক কোনটা? মানে ক্লাস হইলে এই প্রশ্নটাই সবার আগে আসে যে পরিবেশ দূষণের সূচক কোনটা, বলো তো কমেন্ট সেকশনে, পরিবেশ দূষণের সূচক কোনটা? পরিবেশ দূষণের সূচক বলা হয় কোনটাকে? রিক্সিয়া, ব্রায়োফাইটাকে। আর বায়ু দূষণের নির্দেশক বলা হয়ে থাকে লাইকেনকে। কারণ দেখা যায় যেই এলাকায় বায়ুটা দূষিত থাকে সেই এলাকায় লাইকেন জন্ম নেয় না, এই জন্য বলা হয় বায়ু দূষণের নির্দেশক হচ্ছে লাইকেন, আর পরিবেশ দূষণের নির্দেশক বলা হয়ে থাকে ব্রায়োফাইটাকে। ওকে, দুটোর মধ্যে পার্থক্য জাস্ট একবার দেখে নিবা। আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ, কিন্তু শেষ হয়ে হইল না শেষ। আমরা এখন জাস্ট একটু কি করব, সিকিউ টপিক কোনগুলো একটু আমরা একটু খাতায় লিখে নিই। সিকিউ টপিক কোনগুলো একটু খাতায় লিখে নিতে পারি আমরা। ওকে, দেখো সিকিউ টপিক, সিকিউ টপিক কোনগুলো একটু দেখে নাও তাহলে সুবিধা হবে। সিকিউ টপিকের মধ্যে প্রথম কথা, তুমি অবশ্যই বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো পড়বা। কারণ কি, বৈশিষ্ট্য থেকে অনুধাবনমূলক প্রশ্ন নিতে পারে। কেন টেরিসকে আমরা সহবাসী উদ্ভিদ বলে থাকি প্রোথেলাসকে, কিংবা টেরিসকে কেন অর্ধবায়বীয় উদ্ভিদ বলে থাকি, কেন ব্রায়োফাইটাকে আমরা উভচর উদ্ভিদ বলে থাকি, এই জিনিসটা। ওকে, আচ্ছা, এই টাইপের। তারপরে মনে রাখবা যে ব্রায়োফাইটার ক্ষেত্রে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের থ্যালাসের গঠন। থ্যালাসের গঠন, ওই যে একটা ছবি দেখাইছিলাম না তোমাদের, যে উপরে থাকে আত্তীকরণ অঞ্চল বা সাবার সংশ্লেষণ অঞ্চল, আর নিচে থাকে কি আমাদের সঞ্চয়ী অঞ্চল, ঠিক আছে। ওই থ্যালাসের প্রস্থচ্ছেদটা আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট ব্রায়োফাইটা থেকে। ব্রায়োফাইটার যৌনক্রম এত বেশি ইম্পর্টেন্ট না, যদিও ভাইয়া তোমাদের ব্রায়োফাইটার যৌনক্রম দেখাইছে। আর টেরিস থেকে কি পড়বা? টেরিস থেকে মোস্টলি পরীক্ষায় আসে হচ্ছে প্রোথ্যালাস। প্রোথ্যালাসটা বারবার পরীক্ষায় আসে, এবং যৌনক্রম, টেরিসের যৌনক্রমটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যখন বৈশিষ্ট্য পড়বা তখন অবশ্যই আমাদের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে বৈশিষ্ট্যটা একসাথে পড়বা, কারণ কখনো কখনো তাদের তুলনামূলক বৈশিষ্ট্য কিন্তু চায়। তো দেখবা যে সিকিউতে যখন লেখা থাকে যে ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে তুলনা করো, ঠিক আছে, তাহলে দেখো টেরিডোফাইটা এবং ব্রায়োফাইটা যখন বলবে তোমরা তুলনা করো, তুলনা করা মানে কিন্তু দুইটাই, সাদৃশ্য লিখতে হবে, বৈসাদৃশ্য লিখতে হবে। ক্লিয়ার? যদি বলে পার্থক্য কি কি, তখন তুমি পার্থক্যগুলো জাস্ট লিখলা, এই হচ্ছে কথা। তাহলে এই তো আমার গল্প ফুরলো, নটে গাছটি মুরলো। আজকে ব্রায়োফাইটা টেরিডোফাইটার গল্প এখানেই সমাপ্ত। তো শেষের কথা হচ্ছে, অবশ্যই তো আসলে এত কষ্ট করে তোরা ক্লাস করছিস, আমি জানি অনেকে নোট করছিস, সেটা রিওয়ার্ড তো দেওয়া উচিত। সো ক্লাস কেমন লাগলো তোদের
ক্লাস রিভিউ দিবা, ক্লাস নোট শেয়ার করবা। যারা বইয়ের মধ্যে নোট করছো বইয়ের ছবি তুলে শেয়ার করবা, ঠিক আছে? যেহেতু সাদি ভাইয়ের সাথে তোমাদের খুব সম্ভবত এটাই ফার্স্ট ক্লাস ছিল, রাইট? কেমন লাগছে তোমাদের ক্লাসটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং রিভিউ দিবা তোমরা রোড টু ডিএমসি ড্রিম টু বি এ ডক্টর এই গ্রুপটায়, তারপর ডিএমসি স্টেশন গ্রুপে, এবং আমাদের আরটিডিএস নামক গ্রুপে, আরটিডিএস গ্রুপে, এই তিনটা গ্রুপে তুমি নোট শেয়ার করবা, রিভিউ দিবা। টপ 5 পাবে হচ্ছে প্রাইজ মানি, টপ 5 প্রাইজ মানি পাবে। ওকে, কেমন লাগলো তোদের সবাই একটু কমেন্ট সেকশনে সবাই অবশ্যই জানাও কেমন লাগলো, এবং নোটটা শেয়ার করে ফেলো। শেষের কথা একটাই যে হ্যাঁ, আচ্ছা, শেষের কথা একটাই, সেটা হচ্ছে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এইচএসসি 26 তোমরা আসলে এমন একটা ফেজে আছো, তোমাদের জীবনে এখন সাপের সংখ্যা অনেক বেশি। একটা কথা মনে রাখবা, তোমাদের আশেপাশে প্রচুর পরিমাণে সর্প আছে। কেন সর্প বললাম? কারণ সবাই বলবে ভাই কিছু পড়ি নাই, আমি নিষ্পাপ, আমি কিছু পড়ি নাই, মানে পড়াটা মনে হয় একটা পাপ, পড়া বলাটা মনে হয় একটা পাপ। সো কেউ তোমারে বলবে না যে ভাই আমি পড়তেছি, তোর তো সময় নাই, তুই কেন পড়তেছিস না, এটা তোরে বলবে না। সব সাপ তোর আশেপাশে, ঠিক আছে? সব সাপেরা বলবে কি, ফিসফিস করে বলবে, হিসিস করে কি বলবে, ভাই পড়তেছি না, পড়তেছি না, পড়তেছি না। সো এই কথা শুনতে শুনতে তোমার মধ্যেও একটা মানে জড়তা চলে আসবে পড়াশোনার প্রতি, যে ভাই পড়াশোনা করার দরকার কি, সবাই যখন পড়তে বসে তখন আমি পড়বো। কিন্তু তুমি তো জানো না যে সাপেরা সব পইরা উল্টাই ফেলছে। সো এই পর্যায়ে এসে সবাই আসলে সাপ, কেউই আসলে স্বীকার করতে চায় না কে পড়ছে না পড়ছে। তুমি তোমার পড়াটা চালাই যাও। তোমরা আমাদের আরটিডিএস এর প্রি মেডিকেল ব্যাচে জয়েন করছো, তার মানে তোমরা অনেকের চাইতে আগানো। এইচএসসি এর আগে তোমাদের ইনশাল্লাহ অনেকখানি শেষ হয়ে যাবে, ম্যাক্সিমাম পোর্শন। তুমি দেখবা কোন চ্যাপ্টারে হয়তো বাদ থাকার কথা না, বাট লাস্টে দেখা যাক, ইনশাল্লাহ বাদ থাকবে না, দেখা যাক। ওভাবেই রুটিন করার ট্রাই করতেছি, ওভাবে আমরা ম্যানেজ করার ট্রাই করতেছি। ওকে, সো ভাইয়ারা যেভাবে পড়াচ্ছে সেভাবে তুমি পড়তে থাকো। ওদিকে তোমার ইংলিশ, বাংলা, আইসিটি, ম্যাথ এগুলো দেখতে থাকো। জিপিএ 5টা কনফার্ম করতে হবে অবশ্যই ইনশাল্লাহ। এডমিশন দিতে হবে, এবং এডমিশনে তুমি যখন যাবা সেম ক্লাসগুলো তুমি আবার করবা। তখন এই জিনিসগুলো তোমার কাছে অনেক একদম কি লাগবে, এমন হচ্ছে মানে একদম সহজ লাগবে তখন, ঠিক আছে? সো তোমরা আসলে এখন আমি বলবো তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ। আমাদের এইচএসসির ফার্স্ট ইয়ার থেকেই আসলে এডমিশন প্রিপারেশনটা শুরু হয়। একাডেমিক লাইফে যে আসলে জোর দিয়ে পড়াশোনা করে সে এডমিশনে ভালো করবে। কখনোই 3 মাসে তুমি এডমিশন কভার করতে পারবে না। সো মানে ইন দ্য ওয়ার্ল্ড অফ স্নেকস, ঠিক আছে, সর্পের বিশ্বে তুমি একজন সর্প হও, ঠিক আছে? সত্যি কথা বলতে আমি তোমাকে সর্প হতে বলবো না, তুমি পড়ো, আরেকজনের ডিমোটিভেট করার দরকার নাই। কিন্তু যেই সাপ আসলে তোমার এসে বলে ভাই পড়ি না, তুমি তারে বলো আমি পড়তেছি না, কিছু করার নাই আসলে। ওকে, যাই হোক, ইন্সপায়ার করা ট্রাই করবা। ভালো কাজের প্রতিযোগিতা সবসময় আসলে তোমাকে আগায় রাখবে। তোমার নিয়ত যদি ঠিক থাকে ইনশাল্লাহ তুমি দেখবা হচ্ছে সব দিকে আগায় থাকতেছো। ওকে, তাহলে ভালো থাকো। প্রাইজ মানি পাওয়া টপ 5 যারা নোট শেয়ার করবা, রিভিউ শেয়ার করবা, ঠিক আছে? তাহলে সামনে ইনশাল্লাহ অনেক অনেক ক্লাস হবে তোদের সাথে। ভালো থাক তোরা সবাই। ওকে ওকে হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো, পড়াশোনা করো।